হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি আজহারউদ্দিন সর্দার, তোমরা দেখছো বঙ্গবচন ইউটিউব চ্যানেল। তো স্টুডেন্ট, আজকের ভিডিও কি আছে? টুডেস টপিক ডব্লিউবিজেই চ্যাপ্টার ওয়াইজ পিওয়াইকিউ। আজকের পার্ট ডিটারমিন্যান্ট। আমরা যে সমস্ত টপিকগুলো আজকে সিলেক্ট করলাম সেটা কি? ডিটারমিন্যান্ট থেকে ডিটারমিন্যান্ট জিনিসটা কি, মাইনর কোফ্যাক্টর কি, সরাস রুল কোনটা, প্রপার্টিস অফ ডিটারমিন্যান্ট, প্রোডাক্ট অফ ডিটারমিন্যান্ট, ডিফারেন্সিয়েশন, সামেশন অর ইন্টিগ্রেশন অ্যান্ড সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আমরা এগুলো পরপর ওয়ান বাই ওয়ান আমরা এই টপিকগুলো কভার করব অ্যান্ড তারপরে কোশ্চেন প্র্যাকটিস করব। তো ওকে, স্টার্ট করছি আমরা। প্রথমেই বলে আসছি ডিটারমিন্যান্ট কি। ডিটারমিন্যান্ট কি? ডিটারমিন্যান্ট হলো, ডিটারমিন্যান্ট মূলত একটা ম্যাট্রিক্সের স্কেলার ভ্যালু। ম্যাট্রিক্সের স্কেলার ভ্যালু। ডিটারমিন্যান্ট হলো বর্গ ম্যাট্রিক্সের স্কেলার ভ্যালু। স্কেলার ভ্যালু বা মান। যে কোনো বর্গ ম্যাট্রিক্সের যে স্কেলার ভ্যালু বা মান, তাকে আমরা বলবো ডিটারমিন্যান্ট। তো ডিটারমিন্যান্ট আমরা এর আগে দু অর্ডারে ডিটারমিন্যান্ট করে এসেছিলাম। যে যদি বলা যায় যে 2 4 5 1, আমরা প্রত্যেকে ম্যাট্রিক্স করেছি বা ম্যাট্রিক্স সম্পর্কে জানি যে এগুলোকে আমাদের বলা হয় রো। এটা রো 1, এটা রো 2, এটা কলাম 1, এটা কলাম 2। এখানে রো 2 কলাম এবং প্রত্যেকটা দুটো দুটো করে আছে, তাই এটা 2 বাই 2 ক্রমের একটা ম্যাট্রিক্স। তার কিনা পরম মান বা ডিটারমিন্যান্ট ভ্যালু। ডিটারমিন্যান্ট এর বাংলা শব্দ হচ্ছে নির্ণায়ক, অর্থাৎ মান নির্ণয় করে। যে ডিটারমিন্যান্টকে মড সিম্বলাইজেশনের মধ্যে দিয়ে লেখা হয়। এখন এই ডিটারমিন্যান্টের পরম মান যেটা হবে আর কি, আমরা এর আগে করেছিলাম, সেক্ষেত্রে বলেছিলাম যে দু অর্ডারের ডিটারমিন্যান্টের ক্ষেত্রে ডিরেক্টলি আমরা মান বের করবো। 2 একে 2 মাইনাস 5 গুণিতক 4, এন্ড আনসার হবে 2 মাইনাস 20 ইকুয়াল টু মাইনাস 80। এন্ড কেন এটা হলো? 3 অর্ডার বা তার চেয়ে বেশি অর্ডার হলে আমরা কিভাবে কাজ করব, তার জন্য আমাদেরকে আরেকটু জেনুইনলি এন্ড ডিপলি পড়তে হবে। ডিটারমিন্যান্ট কি, মাইনর কোফ্যাক্টর কি, ভ্যালু অফ ডিটারমিন্যান্ট কোথা থেকে সিলেক্ট হয়, সেগুলো পরপর পড়তে হবে। তো আমরা চলে আসছি, প্রথমে এখানটা নিয়ে নিচ্ছি। যে কোনো একটা ডিটারমিন্যান্ট যদি সেটা 3 অর্ডারের হয়ে যায়, ফর এক্সাম্পল a11, a12, a13, a21, a22, a23, a31, a32 and a33, এটা একটা ডিটারমিন্যান্ট। এটার নাম দিলাম ডেল্টা। যদি আমরা এটার নাম ডেল্টা দিই, তাহলে ডেল্টার মধ্যে দেখতে পাচ্ছি এআই যে এলিমেন্ট গুলো আছে, এন্ড এআই যে এলিমেন্ট গুলো যে ডিটারমিন্যান্টে সাজানো হলো, এই ডিটারমিন্যান্টের প্রত্যেকটা এলিমেন্ট, ফর এক্সাম্পল a11 যদি নেওয়া যায়, তাহলে তার মাইনর কি বলবো? আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে মাইনর কোফ্যাক্টর করেছিলাম, যেমন ইনভার্স ম্যাট্রিক্স বের করলাম এর আগের যে ভিডিওটা আমরা ম্যাট্রিক্সের করতে দিয়েছিলাম, সেখানে অবশ্যই তোমরা মাইনর কোফ্যাক্টর গুলো সম্পর্কে দেখবে। তো মাইনর কি, a1 এর যে a11 এর যে রো আর কলাম যদি আমরা বাদ দিই, তাহলে যে দু অর্ডারেরটা পড়ে থাকে, যে দু অর্ডারে যে ম্যাট্রিক্সটা পড়ে থাকে, তার যে মান, তাকে আমরা বলবো a11। a11 এর ক্ষেত্রে যে মাইনর হবে, এর যে মাইনর হবে, তাকে আমরা লিখবো m11 দিয়ে। এন্ড m11 ইকুয়াল টু a22, a23, a32 and a33। এটা হবে এর মাইনর। তো এটা বুঝলাম মাইনর। এখন দু অর্ডারের ডিটারমিন্যান্ট তো আমরা ভাঙা শিখে গেছি, 2 × 1 মাইনাস 5 × 4 করে দিলে হয়ে যায়। ঠিক আছে, যদি এর ক্ষেত্রেও মাইনর কোফ্যাক্টরের কনসেপ্ট গুলো যদি পরপর ফেলা যায়, তাহলে এর মানগুলো রেডি হয়। যেমন a22 এর ক্ষেত্রে আবার মাইনর হচ্ছে a33, আবার a23 এর মাইনর হচ্ছে a32। এখন মাইনর গুলোর সঙ্গে যদি আমরা পজিশন সাইন অ্যাড করে দিই, তাহলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কোফ্যাক্টর। a11 এর যদি কোফ্যাক্টর বলা যায়, কোফ্যাক্টর যদি বলা যায়, কোফ্যাক্টর কাকে বলবো? কোফ্যাক্টরকে জেনারেলি CI যদি লেখা হয়, এখানে আমরা C11 লিখবো। এন্ড কোফ্যাক্টরটা কি? কোফ্যাক্টর হচ্ছে -1 প্লাস মাইনাস -1 টু দি পাওয়ার I প্লাস j ইন্টু MIJ। যদি আমরা এটা CIJ ধরে নিই, এন্ড এটাকে যদি AIJ বলে দিই, তাহলে AIJ এর কোফ্যাক্টর বার করতে গেলে, AIJ এর কোফ্যাক্টর বার করতে গেলে তাকে আমরা CIJ দিয়ে ডিনোট করবো। এন্ড CIJ আর নাথিং বাট -1 টু দি পাওয়ার I প্লাস j and MIJ। MIJ মিন্স কি? মাইনর অফ AIJ।
তাহলে আমরা বুঝলাম যে কোনো একটা এলিমেন্টের মাইনরের সঙ্গে যদি পজিশন সাইন অ্যাড করে দিই তাহলে সেটা তৈরি হয় কোফ্যাক্টর। তো লক্ষ্য করা যায় এখানটা যদি আমরা a22 এর ক্ষেত্রে যদি বলি কোফ্যাক্টর কত আছে, যেহেতু a22 2 + 2 = 4, তাহলে -1 পাওয়ার 4 করলে হয়ে যাবে পজিটিভ। তাহলে এর ক্ষেত্রে a22 এর যেটা কোফ্যাক্টর সেটা আর অন্য কেউ না, সেটা হচ্ছে +a33। আবার a23 তার যে কোফ্যাক্টর সেটা যেহেতু 2 + 3 = 5, তাহলে পাওয়ারে যদি 5 তাহলে নেগেটিভ আসবে, তাহলে এর ক্ষেত্রে কোফ্যাক্টর আসবে -a32। এখন ব্যাপার হচ্ছে যদি আমরা aij এর সঙ্গে যদি cij গুলো মাল্টিপ্লাই করি কোন একটা রো কিংবা কোন একটা কলাম বরাবর, অর্থাৎ আইদার আই অথবা যে কোন একটাকে যদি আমরা ফিক্সড রেখে দিই, তাহলে আমরা এখানে লিখলাম যে i = সাম r = ফিক্সড। যদি আমরা কোন একটা আই কে ফিক্স করে নিই, কোন একটা রো অথবা কোন একটা কলামের সাপেক্ষে যদি যোগ করতে থাকি এন্ড তাদের যদি সাম দিয়ে দিই, where i = r and j = 1 to up to n, যতদূর বুঝতে যাবে, যদি আমরা এই সাম করে দিই তাহলে আমরা পাবো ডিটারমিনেন্ট ভ্যালু অর্থাৎ ডেল্টা। তার মানে বুঝলাম যে কোনো একটা রো বরাবর, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম বরাবর প্রত্যেকটা এলিমেন্ট এবং এলিমেন্টের কারেসপন্ডিং কোফ্যাক্টর যদি আমরা গুণ করে দিয়ে যোগ করতে পারি তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে এ ডেল্টা, সেটা হচ্ছে ডেল্টার মান অর্থাৎ ডিটারমিনেন্টের মান ওখান থেকে রেডি হবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের ডিটারমিনেন্টের কনসেপ্ট। তো ঠিক আছে, আমরা যদি দেখে নিই যে এটার ক্ষেত্রে তাহলে ডিটারমিনেন্ট কি হবে, যদি আমরা এর মাইনর গুলো দেখে নিচ্ছি যে এটার মাইনর এটা, এর কোফ্যাক্টর এটা, তাহলে ডেল্টা এর মান কত হবে? তাহলে ডেল্টা ইকুয়ালটা আমরা বলতে পারি a11 তার সঙ্গে c11 প্লাস a12 তার সঙ্গে c12 a13 তার সঙ্গে c13, এটা হতে পারে। অথবা ডেল্টা ইকুয়ালটা আমরা লিখতে পারি a21 তার সঙ্গে সঙ্গে c21, a22 তার সঙ্গে c22, a23 তার সঙ্গে c23। আবার আমরা যেমন ভাবে রোজ সাপেক্ষে করছি তেমন আমরা কলামের সাপেক্ষেও করতে পারি, রোজ সাপেক্ষে আরেকটা আছে a31 তার সঙ্গে c31, a32 তার সঙ্গে c32, a33 তার সঙ্গে c33, or delta also equal to a12 11 corresponding c11 plus a12 21 corresponding c21, a31 corresponding c31, মানে এটাকে কলাম ওয়াইজ নেওয়া হলো। যদি আমরা বলি এটাকে এক্সপ্যান্ড করা হয়েছে c1 এর সাপেক্ষে, যদি বলি এটাকে এক্সপ্যান্ড করা হয়েছে r1 এর সাপেক্ষে, মানে রো 1 কলাম 1 এর সাপেক্ষে বিস্তার করলে আমরা যেগুলো পাবো আর c1 এর সাপেক্ষে বিস্তার করে পাই বলে দিলেই চলবে। তাহলে এগুলো আমরা বুঝলাম ডেল্টার মান, তাহলে ডেল্টার মান ক্লিয়ার হয়ে গেছে। তাহলে ডেল্টা জিনিসটাকে আমরা বুঝে এসছে। যদি আমাদের কোন একটা 3 অর্ডারের ডিটারমিনেন্টের মান বার করতে দেয়, এক্সাম্পল নেওয়া যাক, যদি একটা 3 অর্ডারের ডিটারমিনেন্টের মান বার করতে দেয়, ফর এক্সাম্পল 210589257 মান বার করতে দিল, তাহলে প্রথমে আমরা নেব 2 এর কারেসপন্ডিং কোফ্যাক্টর এটা হবে 56 - 45, 56 - 45, এন্ড যেহেতু 2টা 1 এর পজিশন তাহলে পজিটিভ সাইন হবে, কোফ্যাক্টর পজিটিভ সাইন হবে। এটা হচ্ছে 1 2 পজিশন, তাহলে 1 2 মিলে মোট 3, আর 3 মানে নেগেটিভ সাইন হবে, তাহলে -1 ইনটু একের কারেসপন্ডিং কোফ্যাক্টর মানে 35 - 18, 35 - 18। এরপরে 0 এর জন্য 0 তো পজিটিভ, 0 এর কারেসপন্ডিং কোফ্যাক্টর এটা 1 3 পজিশন, তাই এটা পজিটিভ। আমি 0 না লিখে এখানটাই একটা -2 দিলাম, তাহলে -2 কোফ্যাক্টর পজিটিভ তাই মাইনাস থেকে যাবে, 25 বিয়োগ 16, এন্ড ক্যালকুলেশন করলে কি পাওয়া যাচ্ছে 2 গুণিতক
9, 2 গুণিতক 11 মাইনাস 1 গুণিতক 17 মাইনাস 2 গুণিতক 9, তাহলে 22 মাইনাস 17 মাইনাস 18, তাহলে 22 মাইনাস 35, তাহলে বিয়োগ করে দিলে হচ্ছে মাইনাস 13। পেয়ে গেলাম এটা। তাহলে আমরা ডিটারমিনেন্ট জিনিসটা কি, তার মাইনর কি, তার কোফ্যাক্টর কি সব জেনে গেলাম। নেক্সট আমরা চলে আসছি যে সরাস রুলটা কি। সরাস রুল হচ্ছে ডিটারমিনেন্টের মান বের করার একটা শর্টকাট টেকনিক। তো স্টুডেন্ট এইটুকু নোট ডাউন করে নিতে পারো তোমরা যে ডিটারমিনেন্ট আমরা কিভাবে বের করবো, মাইনর কি, কোফ্যাক্টর কি, এন্ড একটা এক্সাম্পল। ঠিক আছে, আমি নেক্সট টপিক দেখছি সরাস রুল। সরাস রুলটা হচ্ছে ডিটারমিনেন্টের মান বের করার জন্য একটা শর্টকাট টেকনিক বলতে পারো। ডিটারমিনেন্টের মান বের করার জন্য একটা শর্টকাট টেকনিক বলতে পারো। ঠিক আছে, আমরা সরাস রুলটা একটা দেখে নিই। যদি আমরা এই একই এক্সাম্পলকে নিতাম, ডেল্টা ইকুয়াল টু 2 1 minus 2 5 8 9 and 2 5 7, তাহলে এর মান কি হতো? সিম্পলি সরাস রুলস এর সাহায্যে যদি কাজ করতে হয় তাহলে 2 5 2 1 8 5 minus 2 9 7, এরপরে আমাদের প্রথম যে কলাম দুটো আছে C1 C2, এই দুটোকে আমরা রিপিট করব আবার, তাহলে 2 5 2 and 1 8 5। এর পরবর্তী যে কাজগুলো হচ্ছে, প্রথমে আমরা আপার ডায়াগোনাল বরাবর যতগুলো লাইন আছে, কমপ্লিট লাইন আছে, আমরা সেগুলোকে মাল্টিপ্লাই করে নেবো। যেমন এটা কোনগুলো কথা হবে, 27 56 দুগুণে 112 1 and 2, এই তিনটে যদি আমরা গুণ করে দিলে কি হবে, 9 কে 9 দুগুণে 18 18, এটা গুণ করে দিলে 5 5 25 দুগুণে -50। এদের কজনকে আমরা অ্যাড করে নেব, এন্ড অপোজিট সাইডে এই তিনটের গুণফল 4 8 32 -32, এই তিনটের গুণফল 5 দুগুণে 9 10 90 প্লাস এটার গুণফল 5 7 35। তাহলে আপার সাইড থেকে যে গুণফলটা আমরা পেলাম, যদি সেই ক্যালকুলেশন করি, তাহলে 112 থেকে 50 বাদ মানে 62 আর 18, 62 প্লাস 18, 2 আর 10 0 1 1 2 6 2 8, এন্ড এই ক্যালকুলেশনটা থেকে আমরা কি পাচ্ছি, 35 32 যদি ক্যান্সেল হয় তাহলে বাঁচে +3 অর্থাৎ 93। এবার হচ্ছে আপার ডায়াগোনালে আমরা যে ক্যালকুলেশন গুলো করেছিলাম আর লোয়ার ডায়াগোনালে যে ক্যালকুলেশন করেছিলাম, আমাদের এখানে আপার ডায়াগোনাল ক্যালকুলেশন থেকে লোয়ার ডায়াগোনাল ক্যালকুলেশনটা মাইনাস হবে, অর্থাৎ 80 - 93 দ্যাট ইজ ইকুয়াল টু -30। আমরা সেম রেজাল্ট পেয়ে গেছি। তবে এক্ষেত্রে কিন্তু সেই মাইনর, কোফ্যাক্টর, প্লাস মাইনাস এই সমস্ত সিম্বল গুলো দেখতে হয়নি। তাহলে কি বলেছিলাম, প্রথম তিনটে কলামকে পরপর 2 কে 1 নম্বর 2 নম্বর কলামকে রিপিট করবো আমরা, রিপিট করে তারপর হচ্ছে কমপ্লিট ডায়াগোনাল যেগুলো আছে সেই সমস্ত ডায়াগোনাল গুলো আমরা যদি গুণ করে নিতে পারি তাহলে কিন্তু কাজটা ইজি হয়ে যাবে। এটা হচ্ছে সরাস রুলস। যদি এক্ষেত্রে আমরা কলাম ওয়াইজ না সাজিয়ে যদি রো ওয়াইজ করতাম, একই রেজাল্ট পেতাম। মানে কলামকে রিপিট না করে যদি আমরা রোকে রিপিট করতাম তাহলে একই রেজাল্ট পেতাম। তাহলে সরাস রুলস ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা আসছি প্রপার্টিস অফ দ্য ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্টের প্রপার্টি গুলো কি কি আছে দেখে নেওয়া যাক। স্টুডেন্ট, আমরা দেখছিলাম প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট। যে কোনো দুটি রো বা কলাম যদি অভিন্ন হয়ে যায় তাহলে ডেল্টা 0 হবে। তো দেখা যাক, যদি আমরা কোনো একটা ডেল্টা এখানে নিয়ে নিই, যে ডেল্টার মধ্যে 1 2 5 3 7 0 আবার 1 2 5 দিলাম, তাহলে কিন্তু এই ডেল্টার মান হবে 0, এই ডেল্টার মান হবে 0। সিম্পলি যদি আমরা এর সাপেক্ষে ডিটারমিনেন্ট যদি রেডি করি তাহলে 2 - 2 10 - 10 5 - 5, যদি আমরা মিডিল রো এর সাপেক্ষে যদি আমরা ডিটারমিনেন্টের যদি বিস্তারটা করে দিই তাহলে কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছ সবগুলো এলিমেন্ট 0 হয়ে যাচ্ছে, অর্থাৎ 0 হয়ে যাবে। শুধু কি অভিন্ন হতে হবে? অভিন্ন হওয়ার তো আরো ধরন হতে পারে। কেমনটা? উপরেরটা 1 2 5, নিচে 3 7 0 দেওয়া আছে, 1 2 5 না দিয়ে এখানে দেওয়া আছে সরল গুণিতক কিছু একটা, 1 এর পরিবর্তে দেওয়া আছে 4, এখানে দেওয়া আছে 8 আর এখানে দেওয়া আছে 20। তো এক্ষেত্রে আমরা ডিটারমিনেন্ট থেকে যদি কোনো একটা কনস্ট্যান্ট কে কমন নিই তাহলে পার্টিকুলারলি কোনো একটা রো বা কোনো একটা কলাম থেকে কমন যাবে।
অর্থাৎ এখানে 4 কমন নিলে কিন্তু আবার 1 2 5 ফিরে আসবে, ডিটারমিনেন্টের ভ্যালু সেম হয়ে যাবে, মানে ওই 0 হবে। যদি কোন একটা এলিমেন্ট আমরা ম্যাট্রিক্স থেকে যদি আমরা কোন একটা এলিমেন্টকে কমন নিই বা মাল্টিপ্লাই করি, ফর এক্সাম্পল কে একটা এলিমেন্ট গুণ করলাম একটা ম্যাট্রিক্সের সঙ্গে 1 2 5 3 7 0 1 2 5, তাহলে অবশ্যই এই কেটা প্রত্যেকটা এলিমেন্টকে মাল্টিপ্লাই করবে, কেটা প্রত্যেকটা এলিমেন্টকে কি করবে, মাল্টিপ্লাই করবে। কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি কোন একটা স্কেলারকে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে সে কেবলমাত্র একটি রো কিংবা কোনো একটি কলাম মাল্টিপ্লাই হবে। তাহলে বুঝলাম, যদি আমরা কোন একটা ম্যাট্রিক্সের সঙ্গে কোন একটা ম্যাট্রিক্স, ফর এক্সাম্পল এ একটা ম্যাট্রিক্স আছে যার মধ্যে আছে ABCD, তাহলে মড এ করলে কি পাবো, মড অফ ABCD। যদি আমরা কে ইন্টু ক্যাপিটাল এ নিই, তাহলে কে এ, কে বি, কে সি, কে ডি, এন্ড তার উপর যদি মড চাপাই, তাহলে এটার উপরে মড, আর এটার উপরে মড মানে প্রথম রো এর জন্য একটা কে কমন যাবে, দ্বিতীয় রো এর জন্য একটা কে কমন যাবে, অর্থাৎ কে স্কয়ার বাইরে যাবে, ভেতরে এবিসিডি থাকবে। তাহলে বুঝলাম যত অর্ডারের ম্যাট্রিক্স হবে, তাহলে এই কনস্ট্যান্ট গুণিতকটা ততগুলো হবে। যেমন এখানে দেওয়া আছে এ একটি n অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে কে এ সমান সমান কে টু দি পাওয়ার n ইন্টু n, কারণ যখনই আমরা ডিটারমিনেন্ট করে দেবো প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা রো অথবা প্রত্যেকটা কলামের জন্য একটা করে কে বাইরে আসবে। তো যদি n সংখ্যক রো থাকে তাহলে n সংখ্যক কে বাইরে আসবে, অর্থাৎ কমনের যে কে আসবে তার সংখ্যা হবে তার পাওয়ারের সঙ্গে সমান, অর্থাৎ তার অর্ডারের সঙ্গে সমান। বুঝলাম কি, যতগুলো আমাদের রো অথবা কলাম থাকবে ঠিক ততগুলো কে হবে, অর্থাৎ কে এর পাওয়ারটা তত হবে। ওকে, তাহলে আমাদের এ অপশন আর ডি টা বলে দিলাম, দুটো প্রপার্টি বললাম। নেক্সট বি প্রপার্টি, সেকেন্ড প্রপার্টি বলছে কোন একটা রো বা কলামের প্রতিটি এলিমেন্ট যদি 0 হয়ে যায়, সিম্পলি যদি আমরা লিখে দিই 0 0 0 5 7 2 1 3 1, তো সিম্পলি জিরোর জন্য যে কারেসপন্ডিং কোফ্যাক্টর আছে তাকে নিয়ে ফের জিরোর সঙ্গে মাল্টিপ্লাই করলে জিরোই তো হবে। সিম্পলি এই জিরোর জন্য কারেসপন্ডিং কোফ্যাক্টরকে ও জিরোর সঙ্গে মাল্টিপ্লাই করলে আবার জিরো হবে। তাহলে বুঝলাম তিনটে উপাদান যদি সবকটাই জিরো হয়ে যায়, কোন একটা কলাম, কোন একটা রোতে, কোন কলামে, এই কলামে, এই কলামে, এই রোতে, যেখানে খুশি থাকতে পারে, মোটামুটি এক লাইনের প্রত্যেকটা এলিমেন্ট জিরো হয়ে যাবে, তাহলে আমরা বলবো ওই এলিমেন্টের বা ওই ডিটারমিনেন্টের ভ্যালুটা কত, জিরো। ক্লিয়ার? তাহলে বি অপশন ক্লিয়ার। নেক্সট সি অপশন, যদি কোন একটা ম্যাট্রিক্স ক্যাপিটাল এ হয়, কোন একটা ম্যাট্রিক্স যদি ক্যাপিটাল এ হয়, তার ক্ষেত্রে বড় ম্যাট্রিক্স, তার ক্ষেত্রে ডিটারমিনেন্টের যে ভ্যালু যদি ডেল্টা হয়ে যায়, তাহলে ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করে দিলে ডিটারমিনেন্টের ভ্যালু সেম হবে। কেন এটা হয়? কারণ আমরা জানি যখন ডিটারমিনেন্টের ভ্যালু গুলো থাকে, যদি ডিটারমিনেন্টের ভ্যালু গুলো লিখি আমরা a11 a12 a13 13 a21 a22 a22 a23 and a31 a32 a33, আমরা দেখেছিলাম যে এর ভ্যালু নির্ণয় করার জন্য যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের সাপেক্ষে আমরা কিন্তু বিস্তার করলে ডেল্টার মান পেয়ে যাই। তো আমরা রো সাপেক্ষে ক্যালকুলেশন করলে যে মান পাবো, কলামের সাপেক্ষে ক্যালকুলেশন করলে তো সেম মান পাবো। তাহলে এখানে ট্রান্সপোজ করা না করার এমন কোনো ব্যাপার নেই, ট্রান্সপোজ করে দাও আর যাই পারে করো না কেন, যদি ট্রান্সপোজ করে দিই তাহলে কিন্তু আমাদের ভ্যালুটা সেম থাকবে। তাহলে এই অপশনটা মোটামুটি ক্লিয়ার। এবার আমরা চলে আসছি ট্রান্সপোজ মিন্স কি, অর্থাৎ রো গুলোকে কলাম করে দেবো, কলাম গুলোকে রো করে দেবো, তবে অর্ডার গুলো সেম থাকবে, তাহলে আমরা এটা কি পাবো, সেম পাবো। যদি এই জায়গায় বলা যায় যে কোনো দুটি রো অথবা কলাম যদি ইন্টারচেঞ্জ করে, ফর এক্সাম্পল এখানে আমার দেওয়া আছে 2 5 7 3 1 2 0 1 3, যদি আমার এই ম্যাট্রিক্স এই যে ডিটারমিনেন্টটা আছে এটার ক্ষেত্রে যদি আমাকে বলে দেয় যে তুমি এক কাজ করো এদেরকে ইন্টারচেঞ্জ করে দাও, অর্থাৎ 2 7 0টা সেম থাকবে, এখানে আসবে 1 2 3, এখানে চলে যাবে 5 3 1। লক্ষ্য করো, যদি আমরা জিরোর কারেসপন্ডিং কোফ্যাক্টরটা দেখি তাহলে এখন কি আছে 10 0 3 মানে 7, কিন্তু এখন জিরোর কারেসপন্ডিং কোফ্যাক্টর কত আছে 3 বিয়োগ 10 অর্থাৎ -7।
তাহলে বুঝলাম যখনই কোনো এক দুটো রো বা কোনো দুটো কলাম নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু কোফ্যাক্টর গুলোর ভ্যালুর মানের ক্ষেত্রে একটা পজিশন সাইনের গন্ডগোল, একটা সাইনের গন্ডগোল চলে আসছে। তাহলে বুঝলাম রো কলাম যদি স্থান বিনিময় করে, রো কলাম যদি স্থান বিনিময় করে, তাহলে ডেল্টার মানটা অপরিবর্তিত থাকবে এবং এবং একটি মাইনাস চিহ্ন যুক্ত হবে। যদি আমরা এরকম ঘটনা 2 টাইমস ঘটাই, তাহলে দুটো মাইনাস এসে প্লাস করে দেবে। অর্থাৎ যদি আমরা দেখি এরকম যে A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, কি করলাম, 2 টাকে আগে আনলাম A2 B2 C2, তারপরে 3 কে আনলাম A3 B3 C3, তারপরে 1 কিনে গেলাম A1 B1 C1। তাহলে চেঞ্জ কেমন হলো, 2টা গেল 1 এ, 1 গেল 3 তে, 3টা গেল 2 তে। তাহলে কেমন হলো, যদি আমরা এরকম ঘটনা ভাবি যে প্রথমে আমাদেরকে কাজ করতে হয়েছে 1 এর সঙ্গে 2 ইন্টারচেঞ্জ করেছে, অর্থাৎ 1 গুলোকে পরে এনে 2 গুলোকে আগে দিয়েছি, তাহলে 1 টাইম ইন্টারচেঞ্জ, সো একটা -1 আসবে। আবার 3 গুলোকে আগে দিলাম, দিয়ে 1 গুলোকে পরে দিলাম, কারণ আবার 1 টাইম ইন্টারচেঞ্জ করলাম, তার জন্য ফের একটা -1 আসবে। সুতরাং দুবার ইন্টারচেঞ্জ করার জন্য -1 +1 কিন্তু হয়ে গেল। অর্থাৎ যদি আমরা এই ইন্টারচেঞ্জের ঘটনাটা, অর্থাৎ স্থান বিনিময়ের ঘটনাটা যদি 2 টাইমস ঘটাই, তাহলে কিন্তু পরিবর্তন হবে না, চিহ্নের পরিবর্তনটাও হবে না। লক্ষ্য করে এখানে যে যদি দুটো রো বা কলাম নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে, তাহলে একটা মাইনাস চিহ্ন আসবে। মানে কেন মাইনাস আসবে সেটা গল্প বলে দেবে একটু। তার মানে এখানে এরকম, যদি শিফটিং ওয়েতে C1 কে যদি আমরা C3 তে পাঠিয়ে 3 কে আগে আনলাম, 2 কে আরো আগে এগিয়ে আনলাম, এইভাবে যদি আমরা শিফটিং প্রপার্টি চালাতে থাকি, তাহলে মানের কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক আছে, গেল এটা। নেক্সট যেটা আছে, দুটো ডিটারমিনেন্টের যোগ। দুটো ডিটারমিনেন্টের যোগের ক্ষেত্রে বেশ কিছু কন্ডিশন জানা দরকার। যেমন দুটো ডিটারমিনেন্টকে খুব যোগ করা হবে তখনই যদি সেই দুটো ডিটারমিনেন্টের মধ্যে যে কোনো দুটো রো অথবা কলামকে অভিন্ন হতে হবে। মানে 1 নম্বর যদি আমরা ধরে নিই এটা Δ1 এটা Δ2, তাহলে Δ1 আর Δ2 এর দুটো করে লাইন মিল থাকতে হবে। যেমন এর ক্ষেত্রে এই লাইনটার সঙ্গে এই লাইনটার মিল আছে, আর এই লাইনটার সঙ্গে এই লাইনটার মিল আছে। যদি দুটো করে লাইনের মিল থেকে যায়, তাহলে যোগ করার পরে ওই মিল লাইন দুটো বসে যাবে, এন্ড 3 নম্বর যে লাইনটা অমিল ছিল তাদের কারেসপন্ডিং এলিমেন্ট গুলো যুক্ত হয়ে হয়ে বসতে থাকবে। এটা Δ1 এবং Δ2 এর যোগ বিয়োগের কন্ডিশন। যদি একাধিক লাইন এরকম ঘটনা ঘটে থাকে, তাহলে লাইনগুলোকে বিস্তার করে করে দিয়ে তারপরে কাজ করতে হবে। নেক্সট চলে আসছে আমরা জি, তার পয়েন্ট নাম্বার জি কি আছে, বলছে দুটো ম্যাট্রিক্সের যদি বড় গুণফলের ডিটারমিনেন্ট করলে যা হবে, দুটো ম্যাট্রিক্সের গুণফল ডিটারমিনেন্ট করলে যা হবে, আর আলাদা আলাদা ডিটারমিনেন্টের গুণফল করলে তাই হবে। এই কন্ডিশনটা সম্ভব, তাই a⁴m বলতে বোঝায় m সংখ্যক a ম্যাট্রিক্সের গুণফল। তাহলে তার গুণফলটার ডিটারমিনেন্ট যা হবে, আর আলাদা আলাদা গুণ করে দেওয়ার পরে তার ডিটারমিনেন্ট তাই হবে। তাহলে আমরা বলতে পারি a⁴m তার হোল ডিটারমিনেন্ট করলে যেটা হবে, আমরা আলাদা করে ডিটারমিনেন্ট করে যদি পাওয়ার n লাগাই, সেম ঘটনা ঘটবে। এই দুটো কন্ডিশনকে ফলো আপ করার পরে আমাদের যে ইনভার্স ফাংশনের ডিটারমিনেন্ট, তারপরে নিলপোরেন্ট ফাংশনের ডিটারমিনেন্ট, তারপর আইডেম্পোরেন্ট ফাংশনের ডিটারমিনেন্ট, বা অর্থোগোনাল ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যে ডিটারমিনেন্ট, সেই ভ্যালুগুলো কিন্তু আমরা খুব ইজিলি ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, যেমন যে আমরা এর আগে বলে এসেছি যে বর্গ ম্যাট্রিক্স কে যদি ইনভার্স এক্সিস্ট করতে হয়, তাকে নন সিঙ্গুলার হতে হবে। ফর এক্সাম্পল এ একটা ম্যাট্রিক্স, তার বর্গ ইনভার্স ম্যাট্রিক্সটা হচ্ছে a⁻⁻1 বা a ইনভার্স। এখন ইনভার্স এক্সিস্ট করে এটা তাহলে আছে, তাহলে দুটো ম্যাট্রিক্স এর গুণফল তো আই হবে। এখন যদি আমরা মড চাপাই, তাহলে এখানে পাবো মড a, মড অফ a ইনভার্স, দ্যাট ইজ ইকুয়াল টু 1। এখন মড অফ a ইনভার্স দ্যাট ইজ ইকুয়াল টু
খেয়াল করা যাক, এটা যদি 1 হয়ে যায়, সিম্পলি এদের মধ্যে কেউ কি জিরো সম্ভব? নট, কেউ জিরো হলে সম্ভব নয়। কারণ দুটো জিরো সংখ্যার মধ্যে যদি কেউ একজন যদি জিরো হয়ে যায় দুটো সংখ্যার মধ্যে, তাহলে গুণফল কখনোই এক হবে না। তাহলে বুঝলাম দুজন কেউই নন জিরো, মানে প্রত্যেকেই নন জিরো। তাহলে সেই জায়গায় আমরা যদি বলি যে এ ইনভার্সের মড ভ্যালু কত, দ্যাট ইজ 1/mod a। তাহলে খুব ইজিলি কিন্তু আমরা এখান থেকে এই সমস্ত জিনিসপত্রগুলো বা অ্যাডজয়েন্টের যে ডিটারমিনেন্ট গুলো হয় সেগুলো কেমন ধরনের হয় তার যে সংক্রান্ত ফর্মুলা আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো ঠিক আছে, এ গেল। নেক্সট আমরা চলে আসছি যে ডেল্টার পরিমাণ জিরো হবে, অর্থাৎ মডে জিরো হবে যদি সেই এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। মজার ব্যাপার, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলে নাকি ডেল্টার মান জিরো হবে। চেক করে নেওয়া যাক। আমরা জানি এ ট্রান্সপোজ করলে মাইনাস এ হয়, যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে নিই এ ট্রান্সপোজ করলে মাইনাস এ হয়। আবার আমরা জানি ট্রান্সপোজের ক্ষেত্রে ডিটারমিনেন্ট যদি আমরা চাপাই তাহলে এপারে মাইনাস এ তার ডিটারমিনেন্ট হবে। আচ্ছা, শুধুমাত্র স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলে ডিটারমিনেন্টটা জিরো হবে? আচ্ছা, ঠিক চেক করে নেওয়া যাক। গেল, এটা গেল। নেক্সট আমরা চলে আসছি যে এ ট্রান্সপোজ করলে আমরা পাবো মড এ পাবো, দ্যাট ইজ ইকুয়াল টু -1 ইন্টু মড এ। এটা আছে, এটা আছে মড এ। এখন যদি এন এর মানটা জোড় সংখ্যা হয়ে যায় তাহলে তো একটা প্রবলেম হচ্ছে মড এ ইকুয়াল টু মড এ। তাহলে সেক্ষেত্রে মড এ জিরো নাও হতে পারে। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স জিরো হবে হবে যদি সেটা বিজোড় ক্রমের হয়, বিজোড় ক্রমের হয় তবে। তাহলে কি হবে? তাহলে যদি এনটা বিজোড় হয়ে যায়, এনটা যদি বিজোড় হয়ে যায়, বিজোড় ক্রমের যদি কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যায়, তাহলে করে কি হবে? তাহলে করে কি হবে? এর মান বিজোড় হলে তাহলে মড এ ইকুয়াল টু মাইনাস অফ মড এ তৈরি হবে, এন্ড মড এ প্লাস মড এ করলে পাওয়া যাবে 2 মড এ, দ্যাট ইজ ইকুয়াল টু 0, দেয়ারফর মড এ ইকুয়াল টু 0। আচ্ছা, আমি একটা এক্সাম্পল ধরে নিচ্ছি এখানটাই যে 2 0 0 -1 1, এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এখন যদি এর ডিটারমিনেন্ট ভ্যালু বার করা যায়, এই ডিটারমিনেন্ট ভ্যালু যদি বের করা যায় তাহলে 0 প্লাস 1 দ্যাট ইজ 1। না, যে কোনো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট 0 হবে না। যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার পাশাপাশি বিজোড় ক্রমের হয় তাহলে 0 হবে। ওকে, তাহলে আমরা দু অর্ডারের একটা নিয়ে চেক করে নিলাম যে সূত্রটা কতটুকু ঠিক আছে। নেক্সট যে প্রপার্টিটা আমরা দেখে নেব, আমরা পরবর্তী প্রপার্টি কি আছে। পরবর্তী প্রপার্টি হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, যেমন এর উপর ডিপেন্ড করে প্রচুর অঙ্ক পরে করতে হবে আর কি, প্রচুর অঙ্ক পরীক্ষায় পরে অ্যাড করতে হবে অবশ্যই। ঠিক আছে, ডেল্টা এর কোন একটি রো বা কলামের প্রতিটি উপাদানের সাথে অন্য কোন রো বা কলামের অনুরূপ উপাদানের নির্দিষ্ট গুণিতক যোগ করলে বা বিয়োগ করলে যদি যোগ করে দিই তাহলে ডেল্টা অপরিবর্তিত থাকবে। এটি বলা হবে সারি বা স্তম্ভ প্রক্রিয়া, অর্থাৎ রো বা কলাম অপারেশন। বলে না রো অপারেশন বা কলাম অপারেশন। তা রো কলাম অপারেশন কি? রো কলাম অপারেশন একটা মারাত্মক প্রবলেম, মানে সুন্দর একটা জিনিস। যদি আমরা কোন একটা ডিটারমিনেন্টের বিস্তার বা এক্সপানশন না চাই তাহলে কিন্তু আমাদের এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। মানে কোনো রকম ভাবে বিস্তার না করে, জটিল টাইপের জিনিসপত্রগুলোকে বিস্তার না করে খুব ইজিলি আমরা রো কলাম অপারেশনের মধ্যে দিয়ে কিন্তু সলিউশন টানতে পারি, সলিউশন টানতে পারি। তো ঠিক আছে, এই রো কলাম অপারেশনটা কি আছে একটু দেখে নেওয়া যাক। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল এখানে 1 0 0 2 1 5 3 1 5। যদি এটাকে যদি আমরা বলি যে এই অপারেশনটা যদি আমরা করে নিই, এটার উপর যদি রো কলাম অপারেশন করি তাহলে সিম্পলি এর ক্ষেত্রে 1 নম্বর রো এর সাপেক্ষে যদি এক্সপান্সার করে দিই তাহলে একের জন্য 1 5 এন্ড 1 5 আমরা ক্যালকুলেশন পেয়ে যাচ্ছি। এখন রো কলাম অপারেশন বলছে কি,
কোন একটা রো বা কলাম থেকে অন্য রো বা কলামের অনুরূপ এলিমেন্ট গুলোকে বাদ দেবো। তাহলে 1 তাহলে এক্ষেত্রে প্রথম রো এটা, দ্বিতীয় রো এটা, তাহলে প্রথম রো থেকে দ্বিতীয় রো যদি মাইনাস করি তাহলে 0 0 1 5। এন্ড আমরা এখানে প্রপার্টিজ এর মধ্যে দেখেছি যদি কোনোবার রো বা কলামের প্রতিটি উপাদান শূন্য হয়ে যায় তাহলে তার মান হবে 0। তাহলে রো কলাম অপারেশনের মধ্য দিয়ে কিন্তু আমরা এর মানটা খুব ইজিলি পেয়ে গেলাম 0। তো দেখছি আর একটা জিনিস লক্ষ্য করে এখানটাই, যদি এখান থেকে 5 কমন নিতাম তাহলে সেক্ষেত্রেও কিন্তু রেজাল্টটা হয়ে যেত 0 1 1। যেহেতু দুটো কলাম আইডেন্টিক্যাল আছে তাই এটাও 0 হতো। তো রো কলাম অপারেশনের আরো অনেক এক্সাম্পল যখন আমরা ম্যাথ করবো তখন আমরা দেখাবো যে রো কলাম অপারেশন আমরা কিভাবে করবো, রো কলাম অপারেশন করার মধ্যে দিয়ে কিভাবে আমাদের অ্যান্সার গুলো বের হবে সেগুলো আমরা পরে পরে দেখবো। তো ঠিক আছে, কয়েকটি গুরুত্বপূর্ণ গঠনাকৃতি ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু টুকে নিয়েছি 1 1 1 ABC A স্কয়ার B স্কয়ার C স্কয়ার, অর্থাৎ প্রথমে হচ্ছে 1 1 1, তারপরে এক ঘাত, তারপর দ্বিঘাত যদি থাকে তাহলে এই ধরনের ফিগার গুলোকে যদি আমরা কলাম ওয়াইজ অপারেশন করি, যে C1 টাকে সেম রেখে দেবো, C1 কে সেম রেখে দেবো, C2 মাইনাস C1 করবো এন্ড C3 মাইনাস C1 করবো, যদি কাজ করি তাহলে সেক্ষেত্রে ওই B মাইনাস C B মাইনাস A C মাইনাস B C মাইনাস A এমন ভাবে কয়েকটা ফ্যাক্টর তৈরি হবে। এন্ড এটা ডিরেক্টলি আমরা A মাইনাস B ইন্টু B মাইনাস C ইন্টু C মাইনাস A এই আকারে লিখতে পারবো, এর সঙ্গে আর অন্য কোনো ফ্যাক্টর থাকবে না। নেক্সট যদি এটার ক্ষেত্রে চলে আসি, এটার ক্ষেত্রে কি হবে, এটা একদম একই ফিগার, এক ঘাত আছে এন্ড তিন ঘাত আছে, দ্বিঘাতটা নেই। যদি এমন ফিগার থাকে তাহলে এর ক্ষেত্রে একই A মাইনাস B B মাইনাস C C মাইনাস A আসবে এন্ড তার সঙ্গে একটা A প্লাস B প্লাস C যুক্ত হবে। 3 নম্বরে চলে আসছে, 3 নম্বরটা একই গল্প, A মাইনাস B B মাইনাস C C মাইনাস A থাকবে, তার সঙ্গে থাকবে AB প্লাস BC প্লাস CA, AB প্লাস BC প্লাস CA। তারপরে 2 3 দুজন সব থাকলে এখানে থাকবে দ্বিঘাত, 1 3 থাকলে এখানে থাকবে এক ঘাত, আর 2 আর 1 এ 3 থাকলে 0 ঘাত। তাহলে যখন 3 থাকছে তখন এখানটাই 0 ঘাত বসছে, মানে 1 থাকছে অনলি 3 থাকলে। যখন 3 আর 1 এ 4 থাকছে তখন এখানে এক ঘাত দেখা যাচ্ছে, 3 আর 2 এ 5 থাকলে তখন এখানে দ্বিঘাত দেখা যাচ্ছে। তাহলে মোটামুটি এইভাবে আমরা কিন্তু মনে রাখতে পারি। নেক্সট এটা আছে, লক্ষ্য করে এটা একটা সিমেট্রিক ফিগার দেওয়া আছে, এবিসি দিয়ে এটা একটা সিমেট্রিক ফিগার দেওয়া আছে। এই ফিগারটার ক্ষেত্রে সলিউশন কি হবে, এই ফিগারটার ক্ষেত্রে সলিউশন কি হবে? এই ফিগারটার ক্ষেত্রে সলিউশন হবে এবিসি মাইনাস এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব। মনে হচ্ছে সরাসরি এভাবে করলে এটা সবচেয়ে বেস্ট হবে, আমার কিন্তু মনে হয় এর অ্যান্সারটা হয়ে যাবে যদি সরাসরি এভাবে করা যায়। এটা এবিসি ছিল, এবিসি বিসিএ, এটা সিএবি। সরাসরি এভাবে করলে মনে হয় এর অ্যান্সারটা বেস্ট হবে, চলে আসবে। আমরা প্রথম লিখে দিচ্ছি এবিসি বিসিএ সিএবি, আবার একবার এবিসি, আবার একবার বিসি। ক্যালকুলেশন করলে এটা কি হবে, এবিসি হবে, এটা কি হবে, এবিসি হবে, আচ্ছা এটা 3 এবিসি হবে, এটা করলে কি হবে, এবিসি হবে, এটা করলে হবে সি কিউ, এটা করলে হবে এ কিউ, এটা করলে হবে বি। লড় করেছিলাম লোয়ার ডায়াগোনালের ক্যালকুলেশন আর আপার ডায়াগোনালের ক্যালকুলেশনের মধ্যে থেকে ইউডি মাইনাস এলডি করতে হবে। তাহলে আপার ডায়াগোনাল হচ্ছে 3 এবিসি আর লোয়ার ডায়াগোনাল হচ্ছে এ কিউ বি কিউ সি কিউ। সরাসরি এর সাহায্যে ইজিলি আমরা এর সলিউশন করতে পারি। এটাকে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে তৈরি হবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 এবিসি, যাকে কিনা আমরা এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ করে লিখতে পারি। এবং মাইনাস এটাকে আবার এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ এরকম হোল স্কোয়ারের সামাকারে দেখা যায়। এটাকে আমরা আরেকটা ফর্মুলা লিখতে পারি হাফ অফ এ প্লাস বি প্লাস সি
ইন্টু a minus b whole square, b minus c whole square, c minus a whole square। এখন ফলো করো, যদি বলে দেয় যে এ বি সি তিনটে অসমান পজিটিভ নাম্বার, যদি এই কন্ডিশন দিয়ে দেয় তাহলে ডেল্টা কি হবে? দেন ডেল্টা অলওয়েজ বি নেগেটিভ, ডেল্টা অলওয়েজ বি নেগেটিভ। যদি এবিসি তিনজন নট ইকুয়াল হয় তাহলে এটা তো কোনোভাবে জিরো হচ্ছে না, কোন একটা বিয়োগফল তো থেকে যাবে, এন্ড স্কয়ার করলে পজিটিভ ভ্যালু পাওয়া যাবে। এবিসি প্রত্যেকে যদি পজিটিভ নাম্বার হয়ে যায় তাহলে এটাও পজিটিভ, দুটো পজিটিভের গুণফল পজিটিভ, কিন্তু আগে তো আছে নেগেটিভ, তাই টোটালটা হবে নেগেটিভ। এটা একটা নোট করে রাখতে পারো, যে যদি এমন টাইপের ফিগার দিয়ে বলে দেয় যে এবিসি প্রত্যেকে পজিটিভ নাম্বার, রিয়েল নাম্বার, দেন ডেল্টার মানটা কি হবে? নেগেটিভ পজিটিভ উভয় হতে পারে, কোনোটাই নয়, তো অবশ্যই এটা কি হবে? পজিটিভ হবে। তো আমাদের এই ফিগার গুলো জানা থাকলে এখান থেকে এই রিলেটেড শর্ট কোশ্চেন থাকলে আমরা ডিরেক্টলি ক্লিক করতে পারবো। এগুলো সেমিস্টার 3 জন্য খুব ভালো হবে। যদি ডিটারমিনেন্টের এই সমস্ত কোশ্চেন যদি থাকে সেখানে আমরা ডাইরেক্ট কিন্তু কি করতে পারবো? ডাইরেক্ট ইনপুট করতে পারবো। আর ডাব্লিউবিজের জন্য অবশ্যই একটা ইম্পর্টেন্ট টপিক। নেক্সট টপিক হচ্ছে প্রোডাক্ট অফ টু ডিটারমিনেন্টস। যদি আমরা দুটো ডিটারমিনেন্টের গুণফল নির্ণয় করি, তো আমরা সিম্পলি যদি ম্যাট্রিক্স গুণ দেখাই যে 2 3 4 1 5 8 0 3 9, তার সঙ্গে অন্য একটা ম্যাট্রিক্স গুণ করছি 1 0 2 5 0 3 1 2 3। তো আমাদের এই গুণ খুব মনে পড়ে যে আমরা কি করতাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে প্রথম ম্যাট্রিক্সের রো এর সঙ্গে গুণ করতাম। যদি আমরা এবি করতাম, এভাবে করতাম, করে গুণ করে কারেসপন্ডিং এলিমেন্ট গুলোর সামনে আমরা কি করতাম? বসিয়ে দিতাম, মানে এর সাম করে নিতাম। 2 একে 2, 5 3 15, 4 একে 4, তাহলে 2 + 15 + 4, এটা হচ্ছে আমাদের প্রথম এলিমেন্ট, এন্ড এটা হচ্ছে A11 পজিশনের এলিমেন্ট। আবার এই যে রো কলামটা আছে, এই কলাম যখন দ্বিতীয় রো এর সঙ্গে গুণ হতো 1 5 8, তাহলে 1 + 25 + 8, এটা আমাদের হতো A21 পজিশনের এলিমেন্ট। আবার যখন এটাকে এখানে গুণ হবে 0 + 15 + 9, এটা হয়ে যাবে 31 পজিশনের এলিমেন্ট। একইভাবে যখন 2 নম্বর কলাম আসবে তখন 0 + 0 + 8, 0 + 0 + 2 8 16, 0 + 0 + 9 2 18, এটা আমাদের কিন্তু 2 নম্বর কলাম তৈরি হবে। এন্ড 3 নম্বর কলাম যখন যাবে গিয়ে তৈরি করবে 3 নম্বর কলাম, তাহলে 4 + 9 + 12, তারপরে 2 + 15 + 24, and 0 + 9 + 27। এইভাবে কিন্তু আমাদের একটা ম্যাট্রিক্সের গুণফল রেডি হতো। কিন্তু ডিটারমিনেন্টের গুণের ক্ষেত্রে এমন কোনো ব্যাপার নেই, কারণ আমরা জানি ফার্স্ট অফ অল ডিটারমিনেন্ট হতে গেলে তাদেরকে স্কয়ার ম্যাট্রিক্স হতে হবে। এন্ড আমরা জানি ম্যাট্রিক্স যদি এ আর বি কে আমরা গুণ করে দিই তাহলে আমরা পাই mod A × mod B, mod A × mod B। আবার লক্ষ্য করো, mod A বলো আর mod B বলো, দুজন সব কিন্তু স্কেলার কোয়ান্টিটি, সুতরাং এদেরকে কিন্তু আমরা mod B × mod A করে লিখতে পারি, mod B × mod A করে লিখতে পারি, mod B × mod A করে লিখতে পারি। তাহলে লক্ষ্য করা যাচ্ছে যদি এমন টাইপের ফিগার থেকে থাকে, অর্থাৎ ডিটারমিনেন্টে যদি গুণ করতে বলে। আবার লক্ষ্য করো, আমরা যদি এরকমটা লিখি যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে যেহেতু মানটাই তো মুখ্য ব্যাপার, মানটাই যেহেতু মুখ্য ব্যাপার, সুতরাং এক্ষেত্রে কেমন ভাবে আছে, কিভাবে গুণ হয়ে আছে, এগুলো অতটা ম্যাটার করে না। আমার mod A × mod B চেয়েছে, দুটো সব স্কেলার কোয়ান্টিটি, আমি তো কোনো একটা কোয়ান্টিটিকে আগে কোনো একটা কোয়ান্টিটিকে পরে লিখতেই পারি, ঠিক আছে? এবার সেটা এবি থেকে এসছে না বি এ থেকে এসছে আমার ভাবার দরকার নেই, আমার গুণফলের ভ্যালু mod ভ্যালুর গুণফল করলে যা হবে, গুণফলের মানে হলে তাই হবে। এবার একটা ব্যাপার হচ্ছে, আমরা জানি এরকম যে কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে দিলে সেটা নাকি মেইন ম্যাট্রিক্সের সঙ্গে সেম হয়ে যায়। যদি সেটা সেম হয়ে যায় আমি তো ওয়ান টাইম ভাবতেই পারি যে এই 102 কে ট্রান্সপোজ করে নিচে নামানো হয়েছে, 503 কে ট্রান্সপোজ করে নিচে নামানো হয়েছে, 123 কে এইভাবে টানা হয়েছে। দেন এক্ষেত্রেও তো দুটো ডিটারমিনেন্টের গুণফল সেম হওয়া উচিত। অর্থাৎ বুঝলাম এখন তাহলে আমরা এই 102 কে কিন্তু এর সঙ্গে গুণ করতে পারি, লাইক দ্যাট কন্ডিশন।
ম্যাট্রিক্সের যে গুণ ছিল এরকম ভাবে যদি আমরা গুণ করতে চাই, তাহলে আমরা দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা ছিল তার ক্ষেত্রে যেটা আমরা ট্রান্সপোজ করার পরে যেটা পেলাম তার প্রথম কলামটা আমরা গুণ করলাম। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু আমরা ট্রান্সপোজ ছাড়া ম্যাট্রিক্সের প্রথম রোটাকে গুণ করলাম। তারপরে এখানে আমরা এটা বুঝতে পারছি যে শুধুমাত্র প্রথম ম্যাট্রিক্সকে দ্বিতীয় ম্যাট্রিক্স দিয়ে যে গুণ, প্রথম ম্যাট্রিক্সকে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলাম দিয়ে গুণ, সেই জায়গাটা এখন আমাদের মধ্যে আর নেই। এখন আমরা চাইলে দ্বিতীয়টার সঙ্গে প্রথমটা গুণ এইভাবে করতে পারি, ওপার থেকে এবারে গুণ করতে পারি, রো এর সঙ্গে রো, কলামের সঙ্গে কলাম, রো এর সঙ্গে কলাম, যা খুশি গুণ করতে পারি। তো আমরা এইভাবে কিন্তু গুণ করলে আমাদের প্রোডাক্ট রেডি হবে। ঠিক আছে, আমরা আর নতুন করে নিয়মে যাবো না, আমরা যেভাবে ম্যাট্রিক্সের গুণগুলো করে এসেছি ওইভাবেই গুণ করবো এন্ড দেয়ার ক্যালকুলেশনটা শেষ করব। তাহলে প্রোডাক্ট নিয়ে আর নতুন করে কোথায়, ম্যাট্রিক্সের গুণ যেমন ভাবে হতো সেইভাবেই আমরা করে নেবো, দিলে উত্তর শেষ। আর যদি আমাদের মনে হয় যে আমাদের রো এর সঙ্গে রো, কলামের সঙ্গে কলাম এইভাবে নেবো, তুমি চাইলে নিতে পারে। তবে আমরা চাইছি যে জেনারেল নিয়ম, ম্যাট্রিক্সের যে গুণ শিখেছিল ওই নিয়মই তোমরা করো, করলে ঝামেলা শেষ, নতুন করে কোনো নিয়ম ব্রেনে ঢোকানোর দরকার নেই। নেক্সট পার্ট হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ডিটারমিনেন্ট। একটা ডিটারমিনেন্টের ডিফারেন্সিয়েশন কি করে করবো আমরা, ধরে নিচ্ছি কোন একটা ডিটারমিনেন্টকে আমরা এইভাবে লিখলাম fx ইকুয়াল টু মড অফ 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার, এটা 4x আছে, এখানে আছে 2x প্লাস x কিউব, 8x 9x log x, 4x স্কয়ার প্লাস e টু দি পাওয়ার x প্লাস 9x প্লাস 8x স্কয়ার, এইভাবে দেওয়া আছে। যদি আমাদেরকে বলা যায় যে ডিফারেন্সিয়েশন করতে হবে, তার ডেল্টার উপর ডিফারেন্সিয়েশন কেমন হবে, অর্থাৎ f ড্যাশ x কি হবে, f ড্যাশ x যখন আমরা করব, কোন একটা রো বা কোন একটা কলামের কাজ আমরা আগে করব, কোন একটা রো বা কোন একটা কলামের আগে কাজ করব, বাকি কলাম বা রো দুটো সেম রাখবো। এখন যদি আমরা রো ওয়াইজ করে নিই, তাহলে প্রথম রো এর ডিফারেন্সিয়েশন করবো আমরা, অর্থাৎ 6x 4 and 2 plus 3x স্কয়ার, ডেরিভেটিভ আমরা যেমন ভাবে করি ওইভাবে করে নেবো। বাকিগুলোকে আমরা কিন্তু সেম রাখবো, আর নো চেঞ্জ। এবার আমরা প্লাস দিয়ে দেবো, এবারে আমরা মিডিল রোটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে হবে 24x স্কয়ার cos x 1/x। বাকিগুলো কিন্তু কি থাকবে, সেম থাকবে। আবার প্লাস দিয়ে প্রথম দুটোকে আমরা সেম রেখে দেবো, প্রথম দুটো রোকে সেম রেখে দেবো আমরা, দিয়ে লাস্ট রোটাকে ক্যালকুলেশন করে নেবো। তাহলে 8x প্লাস e টু দি পাওয়ার x 9 16x হয়ে গেল। তাহলে এই হলো আমাদের f ড্যাশ x। ডিফারেন্সিয়েশন গেল। সামেশন অফ অর ইন্টিগ্রেশন, যদি সামেশন অর ইন্টিগ্রেশন দিয়ে দেন, সামেশন অর ইন্টিগ্রেশন, ফর এক্সাম্পল fx বা fn দেওয়া আছে, ধরে নিচ্ছি fn সমান সমান দেওয়া আছে 1n n স্কয়ার 58201 বা -114, এরকম কিছুটা দেওয়া আছে, এরকম কিছুটা দেওয়া আছে। বলা হলো যে সামেশন অফ n ইকুয়াল টু 1 to 5 fn কত, যদি এটা করতে বলে। তা আমরা এর আগে করেছিলাম ডিটারমিনেন্টের ক্ষেত্রে যখন যোগ করি, তাহলে দুটো রো কে আমরা সেম রেখে দিয়ে যদি 3 নম্বর জায়গায় এরকম যদি কিছু থাকে, ফর এক্সাম্পল আমরা এখানটা যদি এইভাবে লিখি যে 1n n স্কয়ারের জায়গায় যদি আমরা এরকম লিখি যে 1 5 -1 8 1 2 4, এখানটায় 2 2, এখানটায় হলো 1 আর এখানে হলো 1, পরে আমরা যদি n এর জায়গায় 2 বসাই, তাহলে আবার সেম 5 8 2 1 1 4 1 2 4। যদি আমরা এবার n এর জায়গায় 3 বসাই, তাহলে 5 8 2 -1 1 4 1 3 9। আমাদের এই ধরনের ডিটারমিনেন্টে যখন যোগ করেছিলাম, বলেছিলাম নিচের যেটা আছে অর্থাৎ 5 8 2 আর -1 1 4 সেম বসে যাবে, এন্ড এই এলিমেন্ট গুলো কিন্তু কি হবে, অ্যাড হয়ে বসবে।
তাহলে 3, 2 আর 1 3, 3 6, 1 আর 4 হচ্ছে 5 আর 9 14। তাহলে কি বুঝলাম? তার মানে এইখানটায় তৈরি হলো সামেশন এন, এখানে তৈরি হলো সামেশন এন স্কোয়ার, এখানে তৈরি হলো সামেশন অফ 1। তাহলে আমরা বুঝলাম কি ঘটনাটা যেটা ঘটবে আর কি, যে সামেশন অফ 1, এটা সামেশন অফ এন, এটা সামেশন অফ এন স্কোয়ার 5 8 2 -1 1 4, এটা হবে আমাদের ক্যালকুলেশন। যদি নিচের কলাম গুলোতে, নিচের রো গুলোতেও যদি বা ওই এন দিয়ে কোনো ফাংশন ঢুকে থাকে, তাহলে আমাদেরকে কিন্তু এক্সপান্ড করতে হবে। প্রথমে এক্সপান্ড করে নিয়ে তারপরে তাদের উপরে সামেশন লাগাতে হবে। টার্ম ওয়াইজ প্রত্যেকটার মধ্যে সামেশন ঢুকে যাবে, যেমনটা আমরা সামেশনের রুলে পড়েছিলাম, সামেশনের রুলে যেটা পড়েছিলাম। তাহলে এখানে সামেশন যদি আমরা করে দিই, সামেশন আই করলে 1 করলে এন পাওয়া যায়, সামেশন 1 করলে এন পাওয়া যায়, আর এখানে এন এর মান দেওয়া আছে 5। সামেশন এন করলে n ইন্টু n প্লাস 1 ডিভাইড বাই 2, এখানে n এর মান 5 মানে 5 ইন্টু 6/2। সামেশন অফ n স্কোয়ার মানে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, তাহলে 5 ইন্টু 5 প্লাস 1 ইন্টু 5 দুগুণে 10 আর 1 ডিভাইড বাই 6। বাকি এলিমেন্ট গুলো কিন্তু 5 8 2 -1 1 4 বসে, 6 6 ক্যান্সেল, 2 3 এ 6। তাহলে তৈরি হলো 5 15 55 5 8 2 -1 1 4। আমরা সরাসরি নিয়মে করতে পারি, আবার রো কলাম অপারেশন সেই নিয়মটাও যদি করি করতে পারি। এক্ষেত্রে যদি আমরা সরাসরি নিয়ম করে দিই তাহলে কি আসবে, বা এমনি ডিরেক্ট যদি বিস্তার করে দিই, যদি ডিরেক্ট বিস্তার করে দিই তাহলে কি আসবে, ডিরেক্ট বিস্তার করে দিলে তাহলে 5 ইন্টু 32 বিয়োগ 2 মানে 30, মাইনাস 15 ইন্টু 20 যোগ 2, 5 20 যোগ 2 মানে 22, প্লাস 55 ইন্টু 5 যোগ 8 13। তাহলে 5 3 15 150, 15 দুগুণে 30, 5 13 65, 715 65। তাহলে 150 800 865 মাইনাস 330, বিয়োগ করে দিলে 355 অ্যান্সার। তো যদি আমাদের এই সামেশন থাকে বা ইন্টিগ্রেশন থাকে, তাহলে পার্টিকুলারলি কোন একটা রো বা কোন একটা কলামে থাকলে আমরা এই ঘটনা ঘটাতে পারবো, বাকি রো কলাম গুলো কিন্তু এইভাবে রাখতে হবে। আর যদি প্রত্যেক রো কলামের মধ্যে কিছু কিছু পার্ট পোর্শনে এরকম ভ্যারিয়েবল ঢুকে থাকে, তাহলে প্রথমে বিস্তার করতে হবে, তারপর হচ্ছে রুল অফ সামেশন নিয়ম লাগাতে হবে। তো সামেশন হলো, ইন্টিগ্রেশনটাও একই ধরনের গল্প, ইন্টিগ্রেশন থাকলেও একই, সামেশনের ইন্টিগ্রেশন এটা ডিসক্রিট আর ইন্টিগ্রেশনটা হচ্ছে কন্টিনিউয়াস। তো যাই হোক এটা একই। এরপর আমরা চলে আসছি নেক্সট, এন্ড এটাই হচ্ছে লাস্ট টপিক আমাদের, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার ইকুয়েশন বলতে বোঝায় একঘাত যুক্ত কোনো সমীকরণ, একঘাত যুক্ত কোনো সমীকরণ। আর এই একঘাত যুক্ত সমীকরণের যদি আমরা প্রথমে আসি ওয়ান ভ্যারিয়েবল, তাহলে এক্স প্লাস বি ইকুয়াল টু 0, যেটা কিনা এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই এ, and in one dimension, that is a line, minus b by a, nothing but a point. Geometrical interpretation এটা nothing but a point. তারপর নেক্সট ইন রিয়েল লাইফ, যদি আমরা চলে আসি দুটো ভ্যারিয়েবল আছে, অর্থাৎ ax প্লাস dy প্লাস c ইকুয়াল টু 0, দুটো ভ্যারিয়েবল আছে, তাহলে এখানে x আর y এর পার্টিকুলার কোনো পয়েন্ট নেই, দ্যাট ইজ দ্য লাইন, দ্যাট ইজ দ্য লাইন ইন 2D। এটা একটা কি সরল রেখা, এটা একটা সরল রেখা, সরল রেখা। এন্ড যদি এইখানটায় কোন একটা পার্টিকুলার পয়েন্ট এক্স আর ওয়াই এর কোনো পার্টিকুলার মান পেতে হয়, তাহলে এই লাইনের উপর কোন একটা পার্টিকুলার পয়েন্ট লাগবে,
সেই পয়েন্টকে পেতে গেলে আমাকে অন্য একটা লাইনকে ওখান থেকে পাস করাতে হবে। তাহলে দুটো লাইনের কমন পয়েন্টটাই হবে আমাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন, এন্ড ইটস দ্য সলিউশন ফর এক্স এন্ড ওয়াই। এখানে ধরে নিচ্ছি পি বিন্দু স্থানাঙ্ক হলো এম কমা এন, তাহলে এর সলিউশন আমরা বলবো এক্স ইকুয়াল টু এম এন্ড ওয়াই ইকুয়াল টু এন। তাহলে এখানে আমাদের এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো, এন্ড তার সঙ্গে সঙ্গে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। এ পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকবে, তাদেরকে আমরা কি করব, তাদের থেকে আমরা কি পাবো, পয়েন্ট পেয়ে যাবো। এক্ষেত্রে এই যে দুটো ইকুয়েশন দেওয়া আছে, এই দুটো ইকুয়েশনকে সলিউশন করার জন্য আমাদের মোটামুটি 5 রকম মেথড আছে। গ্রাফিক্যাল মেথড হতে পারে, তারপর হচ্ছে এলিমিনেশন বা অপনয়ন, সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন, পরিবর্ত প্রতিস্থাপন একটা আছে, তুলনামূলক বা কম্পারিজন, এন্ড মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন অর্থাৎ বজ্র গুণন, এন্ড সর্বশেষ লেখচিত্র পদ্ধতি বা গ্রাফিক্যাল মেথড। এতগুলো মেথডের সাহায্যে আমরা কিন্তু সলিউশন করতে পারতাম, কিন্তু যদি আমরা টু ভেরিয়েবল থেকে 3 ভেরিয়েবলে চলে আসি, অর্থাৎ এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড প্লাস ডি ইকুয়াল টু জিরো, ইটস নট আ লাইন, ইটস আ প্লেন। এটা একটা কিন্তু প্লেনের ইকুয়েশন ইন 3D, প্লেনের ইকুয়েশন ইন 3D। এখন এটা প্লেনের ইকুয়েশন ইন 3D, তাহলে কি হবে, দুটো প্লেন যদি পরস্পরকে কাট করে বা ম্যাচ করে, দুটো প্লেন, একটা প্লেন এই গেছে, অন্য একটা প্লেন গেল, গিয়ে ওর সঙ্গে কাট করে দিয়েছে, এটা আরেকটা প্লেন। দুটো প্লেন যদি কোনো পয়েন্টে কাট করে, তাহলে সেখানে কি তৈরি হয়, লাইন তৈরি হয়, লাইন তৈরি হয়। তাহলে পার্টিকুলার একটা পয়েন্ট লাগবে, তবে করে কিন্তু আমরা এক্স ওয়াই জেড তিনজনের মান পাবো। তাহলে আর একটা প্লেনকে এখান থেকে বসিয়ে দেওয়া হয়। তাহলে এই প্লেনটা যদি অ্যাক্সিস কে গিয়ে কোনো পয়েন্টে কাট করে দেয়, ওই লাইনটাকে যদি কোনো পয়েন্টে কাট করে দেয়, তাহলে তিনটে প্লেনের যে কাট পয়েন্ট, সেই কাট পয়েন্টের কাছে গিয়ে যদি আমরা এটা দেখতে পেয়ে যাই, যদি আমরা এটা এরকম পেয়ে যাই, তাহলে করে কিন্তু আমরা এখানে একটা পয়েন্ট পেয়ে যাচ্ছি। এন্ড তিনটে প্লেন আনতে গেলে তাহলে এখানে যেমন দুটো ইকুয়েশন দেওয়া ছিল, তাহলে এখানে তিনটে ইকুয়েশন থাকবে। তাহলে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান ইকুয়াল টু জিরো, এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু ইকুয়াল টু জিরো, এ থ্রি এক্স প্লাস বি থ্রি ওয়াই প্লাস সি থ্রি জেড প্লাস ডি থ্রি ইকুয়াল টু জিরো। এই ধরনের যে ইকুয়েশন গুলো আছে, এগুলোকে আমরা বলবো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশন কি সবসময় সম্ভব, কখন কনসিস্টেন্ট, কখন ইনকনসিস্টেন্ট, সম্ভব হবে কি হবে না, তার জন্য কি জানতে হবে। যেমন আমরা টু ডির ক্ষেত্রে যদি বলে দিই যে প্রথম ইকুয়েশনটা আছে 2x প্লাস 5y প্লাস 3 ইকুয়াল টু 0, দ্বিতীয় ইকুয়েশনটা আছে 4x প্লাস 10y প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে কি এই লাইন দুটোর কোনো সলিউশন আছে? যদি আমরা এলিমিনেশন করে বুঝতে পারবো, যদি প্রথমটার সঙ্গে আমরা দুই মাল্টিপ্লাই করে দিই, তাহলে এটা 4x প্লাস 10y প্লাস 6 ইকুয়াল টু 0, এন্ড মাইনাস করলে পাওয়া যায় মাইনাস 5 সমান 0, that is mathematically impossible. তাহলে x আর y এর এমন কোনো মান নেই, সলিউশন হচ্ছে না। আবার যদি এখানটায় 1 না দিয়ে যদি 6 দিতাম, দেন আমরা পেতাম 0x equal to 0, therefore x equal to 0/0। এখন তিন ধরনের কন্ডিশন এখানে অ্যারাইজ করে। যদি দেখা যায় যে দ্বিমাত্রিক দেশে সরলরেখার যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে নাম্বার 1, দুটো রেখা পরস্পরকে ইন্টারসেক্ট করবে এট এ পয়েন্ট, তো এটা আমাদের হবে কনসিস্টেন্ট এন্ড সিঙ্গেল সলিউশন। যদি দুটো লাইন পরস্পরকে প্যারালাল ভাবে যায়, এটা ইনকনসিস্টেন্ট, কোনো সলিউশন নেই, নো সলিউশন, দেয়ার ইজ নো কমন পয়েন্ট এন্ড নো পয়েন্ট অফ ইন্টারসেকশন। আর যদি দুটো লাইন পরস্পরের উপর যদি ওভারল্যাপ করে, অর্থাৎ সমাপতিত হয়ে যায়, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন অ্যারাইজ হিয়ার, প্রত্যেকটা পয়েন্টেই তাদের ছেদবিন্দু। তাহলে এই তিন ধরনের কন্ডিশন তৈরি হওয়ার জন্য কি হয়, প্রথম কন্ডিশনটা a1/a2 নট ইকুয়াল b1/b2, দ্বিতীয় কন্ডিশনটা a1/a2 ইকুয়াল টু b1/b2,
বাট নট ইকুয়াল টু C1 বাই C। 3 নম্বর কন্ডিশনটা A1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2 ইকুয়াল টু C1 বাই C2। এগুলো আমরা পড়ে এসেছি, এখন সিম্পলি যদি আমরা এখানে A1 A2 B1 B2 কে নিয়ে একটা মড তৈরি করি, A1 A2 B1 B2 কে নিয়ে যদি মড তৈরি করি, লক্ষ্য করো এখানে মড ভ্যালুটা A1 B2 মাইনাস A2 B1 ইন দিস কেস প্রথমটাই যদি নট ইকুয়াল হয়ে যায় তাহলে হচ্ছে পরস্পরকে ছেদ করবে। তাহলে প্রথমটা যদি নট ইকুয়াল হয়ে যায় তাহলে এখানে আমরা কি পাচ্ছি, A1 B2 নট ইকুয়াল টু B1 A2। তার মানে বিয়োগফল নন জিরো হচ্ছে ইন ফার্স্ট কেস। যদি এই বিয়োগফল নন জিরো হয়ে যায়, দ্যাট ইজ ডেল্টা নট ইকুয়াল টু যদি জিরো হয়ে যায়, যদি ডেল্টা নট ইকুয়াল টু জিরো হয়ে যায়, তাহলে আমাদের ইউনিক সলিউশন আছে। কি সলিউশন আছে? ইউনিক সলিউশন আছে। এখন যদি এই ডেল্টার মানটা ইকুয়াল টু জিরো হয়ে যায়, ইকুয়াল টু জিরো হয়ে যাওয়া মানে কি A1 B2 minus A2 B1 equal to 0. Therefore, A1 B2 equal to A2 B1. Therefore, A1 by B1 equal to A2 by B2. That means this condition and this condition. এবার হচ্ছে এটা কি, এবার হচ্ছে দুটো দলের যদি নন জিরো হয়ে যায় তাহলে এই কন্ডিশনটা আসছে। তার মানে ডেল্টা যদি জিরো হয়ে যায় তাহলে হয় প্যারালাল, তার মানে কোইন্সিডেন্ট, এই দুটো ঘটনা ঘটবে, প্যারালাল অথবা কোইন্সিডেন্ট দুটো ঘটনা ঘটবে। এবারে এই ডেল্টার মানটার হওয়ার পাশাপাশি যদি আমি আবার একটা রেডি করে নিই যে B1 B2 এর সঙ্গে C1 C2, B1 B2 এর সঙ্গে C1 C2 তারাও নাকি ইকুয়াল, তার মানে এটাও জিরো, তারাও নাকি ইকুয়াল, আমরা এটাও জিরো। তার মানে 0/0 ফর্ম, আর 0/0 ফর্ম হলে এটাকে বলা হয় ইনডিটারমিনেট ফর্ম। আর এটা ছিল, এটা কিন্তু ডেল্টা ড্যাশ যদি আমরা বলি, এটার সঙ্গে এটাকে যদি বানাই, যদি ডেল্টা 1 বা ডেল্টা 2 যদি নাম দিই, এটা B1 B2 C1 C2 এটা ডেল্টা 2 বলা হয়। আর A1 এর সঙ্গে C এর বন্ডিংটাকে বলবো ডেল্টা 1। এখানে ডেল্টা 2 জিরো হয়ে যাচ্ছে, বা ডেল্টা 1টাও জিরো হয়ে যাবে, ডেল্টা 1টাও জিরো হয়ে যাবে, কারণ তিনজনই ইকুয়াল। আচ্ছা, এর ক্ষেত্রে A এর সঙ্গে C নন জিরো, B এর সঙ্গে C নন জিরো, তার মানে এক্ষেত্রে ডেল্টা 1 এন্ড ডেল্টা 2 দুজন ইকুয়াল কি ইকুয়াল বলা যাচ্ছে না, তবে কোনোটি জিরো নয়, নন জিরো। তার মানে বুঝলাম ডেল্টার মান জিরো বাট ডেল্টা 1 নন জিরো। তাহলে x ইকুয়াল টু একটা ডেল্টা 1 বাই ডেল্টা, অর্থাৎ নন জিরোকে যদি জিরোতে ভাগ করে দিই তাহলে এটা ম্যাথমেটিক্যালি কিন্তু আনডিফাইন, মানে কোনো এক্সিস্টেন্স নেই। আর এটার ক্ষেত্রে কি 0/0 ইনফাইনাইটলি মেনি সলিউশন অ্যারাইজ দেয়ার, 0/0 যে কোনো নাম্বার পসিবল। এই যে দ্বিমাত্রিকের জন্য আমরা যে চেনা জানা কন্ডিশন থেকে যেটা আমরা বললাম, এই একই কন্ডিশন আমরা এর ক্ষেত্রে কাজে লাগাবো। এর ক্ষেত্রে অবশ্যই এই ম্যাট্রিক্স গুলোকে কেমন ভাবে লিখবো, এগুলোকে যদি আমরা এইভাবে লিখি যে প্রথম ডেল্টা করে নেব, ডেল্টা বানানোর সময় শুধুমাত্র এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট গুলো লিখবো, এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট লিখবো A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। এরপর আমরা লিখবো ডেল্টা এক্স, যখন কিনা আমরা এক্সটা বাদ দেবো করেসপন্ডিংলি কনস্ট্যান্ট গুলো ঢোকাবো D1 D2 D3, বাকি এগুলো থাকবে একই B1 B2 B3 and C1 C2 C3। একই রকম ভাবে ডেল্টা ওয়াই, যখন ওয়াই এর জায়গায় আমরা ঢোকাবো কনস্ট্যান্ট গুলো D1 D2 D3, বাকি জায়গাগুলো যেমন ছিল তেমন থাকবে A1 A2 A3 and C1 C2 C3। and at last delta z, we have similar delta z A1 A2 A3 B1 B2 B3 and D1 D2 D3। যদি দেখি যে ডেল্টা ইকুয়াল টু নন জিরো হয়ে গেছে, in this case there is single solution, and ডেল্টার পাশাপাশি এরা প্রত্যেকে জিরো হয়ে গেছে, ডেল্টার পাশাপাশি ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড সবাই জিরো হয়ে গেছে, তাহলে আমরা বলবো ট্রিভিয়াল সলিউশন। তাহলে আমরা সিঙ্গেল সলিউশন দেখলাম, ট্রিভিয়াল সলিউশন দেখলাম। যদি দেখা যায় যে
ডেল্টা জিরো বাট ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড আর কেউ জিরো নয়, তাহলে এখানে হচ্ছে নো সলিউশন, নো সলিউশন, কোনো সমাধান নেই, আর এটাকে আমরা বলবো ইনকনসিস্টেন্ট। নাম্বার নেক্সট, যদি দেখি যে ডেল্টাটা জিরো হওয়ার পাশাপাশি ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড প্রত্যেকে জিরো, দিস কন্ডিশন নো। এটাতে ডেল্টা নন জিরো, ডেল্টা এক্স, ডেল্টা ওয়াই, ডেল্টা জেড জিরো, তাহলে এখানে ডেল্টা জিরো আর এরাও জিরো, যদি এরকমটা হয়ে যায় তাহলে সেখানে হবে ইনফাইনাইটলি মেনি সলিউশন, মেনি সলিউশন, বা বলতে পারি মাল্টিপল সলিউশন অ্যারেজে, একাধিক সমাধান থাকবে। স্টুডেন্ট, তো আমরা পিওয়াইকিউ এর ডিটারমিনেন্টে যে থিওরি গুলো ছিল সেগুলো কমপ্লিট করলাম। তো এখন আমরা শুরু করবো ডাব্লিউবিজেই প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন। তো প্রথম কোশ্চেন চলে আসছে 2025 সাল ডাব্লিউবিজেই, লেট এফ থিটা ইকুয়াল টু 1 cos থিটা মাইনাস 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস cos থিটা মাইনাস 1 সাইন থিটা 1। আমি কোশ্চেনটা পড়ে দিচ্ছি, এর মুখ্য কারণ এটাই যে হয়তো অনেকে ভাববে হ্যান্ডরাইটিং বড্ড ছোট বা খুব একটা ক্লিয়ার নয়, তো তাই পড়ে দিচ্ছি, তোমরা একবার শুনে নিলে মোটামুটি বুঝে যাবে কি লেখা আছে। তো 1 cos theta minus 1 minus sin theta 1 minus cos theta minus 1 sin theta 1. Suppose A and B are respectively the maximum and the minimum values of the f theta. Then AB, order pair AB is equal to following option, চারটে দেওয়া আছে 2 1 by root 2, root 2 1, 2 0 and 2 1. তো স্টার্ট করছি আমরা প্রথম কোশ্চেন। তো প্রথম কোশ্চেনের সলিউশনটা দেখে নেওয়া যাক এখানে কি হবে। যদি আমরা এখানটায় দেখতে পাচ্ছি f theta যেটা দেওয়া আছে, f theta যেটা দেওয়া আছে কোশ্চেনের উপরে দেওয়া আছে 1 cos থিটা মাইনাস 1, তারপরে দেওয়া আছে মাইনাস সাইন থিটা 1 মাইনাস cos থিটা এন্ড এট লাস্ট মাইনাস 1 সাইন থিটা এন্ড 1। যদি আমরা এখানটাই c1 এই r1 r2 কে যোগ করে r1 এ লিখি তাহলে কি হবে 0 সাইন থিটা প্লাস cos থিটা প্লাস 0, এখানে হয়ে যাচ্ছে মাইনাস সাইন থিটা 1 মাইনাস cos থিটা minus 1 sin theta 1। ওকে, তো আমরা এখানে কি করলাম, r1 dash equal to r1 plus r3 করলাম, রো 1 রো 3 কে যোগ করে রো 1 নিলাম। নেক্সট এবার তাহলে আমরা এর জন্য ক্যালকুলেশন করলে হয়ে যাবে, তাহলে আমাদের এখানে পড়ে থাকছে sin theta plus cos theta, যেহেতু এটা সেকেন্ড এলিমেন্ট সো পজিশন সাইন একটা নেগেটিভ আছে। তারপরে কি হবে, এর কারেসপন্ডিং রো কলাম বাদ দিয়ে কোনাগুনি গুণ ডিটারমিনেন্ট যে প্রসেস ছিল, তাহলে মাইনাস sin theta minus cos theta, the calculation a plus sin theta plus cos theta তার হোল স্কয়ার, এন্ড ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 1 plus 2 sin theta cos theta। আমরা এই ফর্মুলা থেকে বলতে পারি এটা 1 plus sin 2 theta। sin 2 থিটার মান ম্যাক্সিমাম হলে টোটাল ভ্যালু ম্যাক্সিমাম হবে, sin 2 থিটার মান মিনিমাম হলে টোটাল ভ্যালু মিনিমাম হবে। তো sin 2 থিটার ম্যাক্সিমাম মান হচ্ছে +1, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু হবে 2, তার মানে ক্যাপিটাল A ইকুয়াল টু 2 এন্ড B ইকুয়াল টু মিনিমাম মান করলে সেটা 1 minus 1 ইকুয়াল টু 0, তাহলে উত্তর হবে আমার 2, 0। এই অপশনটা আমাদের হচ্ছে রাইট অ্যান্সার। তো স্টুডেন্ট আমাদের নেক্সট কোশ্চেন আমরা পড়ে ফেলবো। এই কোশ্চেন মোটামুটি ক্লিয়ার, আমরা বুঝলাম এই কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন দেখছি আমরা, ডাব্লিউবিজেই 2025 এর কোশ্চেন। 25-এ প্রত্যেক সালে 3টে 4টে করে আসছে প্রায় আর কি। 2025 এর কোশ্চেন আবার একটা, ইফ এবিসি আর পজিটিভ রিয়েল নাম্বার each are distinct from unity then the values of the determinant, এত দেওয়া আছে একটা, ইজ কোনটা হবে। তো এখানে কোশ্চেন দেওয়া আছে 1 log a base এর b log a base এর c log b base এর a 1 log b base c log c base a log c base b 1 is dash। তো এখানে যদি আমরা এক্সপ্রেস করে দিই, যদি আমরা বিস্তার করে দিই সেক্ষেত্রে অঙ্কটা খুবই ইজি হয়ে যাবে, আর যদি আমরা বিস্তার না করে এমনি বিয়োগ মানে কমন নিয়ে কাজ করি সেক্ষেত্রেও হবে। তো আমরা লিখে ফেলছি এখানটায়, প্রথমে যেটা দেওয়া আছে 1 এর জায়গায় আমরা লিখবো log a base এর a, পরেরটা দেওয়া আছে log a base এর b, তারপরটা দেওয়া আছে log a base এর c। ঠিক আছে, log a base এর b কে সিম্পলি log a base এর যে b আছে এটাকে আমরা log
ই বেসের বি ডিভাইড বাই লগ ই বেসের এ লিখতে পারি। অর্থাৎ ই তো না লিখলেই চলে, লগ বি বাই লগ এ লেখা যায়। তার মানে আমাদের এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা পরের লাইনে লগ এ বাই লগ এ, লগ বি বাই লগ এ, লগ সি বাই লগ এ এভাবে লিখতে পারি। এন্ড প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা 1 বাই লগ এ আছে, তাই না? তাহলে আমরা একটা 1 বাই লগ এ যদি কমন নিই তাহলে লগ এ, লগ বি, লগ সি রেডি হবে। ঠিক একইভাবে যদি 2 নম্বর রোতে দেখা যায়, 2 নম্বর রোতে লেখা আছে লগ বি বেসের এ, লগ বি বেসের এ, 1 মানে লগ বি বেসের বি, তারপরে দেওয়া আছে লগ বি বেসের সি। তো এটাকেও তো আমরা এইভাবে লিখতে পারি লগ এ বাই লগ বি, লগ বি বাই লগ বি and log c by log c log b বুঝতে পারি। এখান থেকে যদি আমরা আরেকটা 1 বাই লগ বি কমন নিয়ে নিই তাহলে কি হবে লগ এ, লগ বি and log c। একই ঘটনা যদি শেষের রোর জন্য করা যায় তাহলে ওরকম একটা 1 বাই লগ সি কমন আসবে and also log a log b log c কমন থাকবে। তাহলে আমরা বুঝে গেলাম যেখানটাই তিনটে রো বলো বা তিনটে কলাম, তিনটে রোই একই আইডেন্টিক্যাল। আমরা জানি যে কোনো দুটো রো আইডেন্টিক্যাল হলেই প্রপার্টিস অফ ডিটারমিনেন্ট থেকে যে কোনো দুটো রো বা যে কোনো দুটো কলাম আইডেন্টিক্যাল হলে ভ্যালু 0 হয়। এখানে তিনটে রোই আইডেন্টিক্যাল, তাহলে ভ্যালু 0 ছাড়ার কোনো অপশন নেই, তাহলে দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 2 নম্বর কোশ্চেনের উত্তরটা হয়ে গেল 0। স্টুডেন্ট প্রত্যেকে ক্লিয়ার? আর তোমরা চাইলেই কেউ এক্সপ্রেস করতে পারো, মানে ভেঙে ভেঙে দেখতে পারো। যদি ভেঙে দেখো তাহলে 1 × 1 মাইনাস লগ বি বেসের সি লগ সি বেসের বি গুণ করলে হবে 1 অর্থাৎ 0। যদি আমরা এটা সাপেক্ষে করি তাহলে লগ বি বেসের এ আর এটার সঙ্গে এটা করলে সি সি ক্যান্সেল হয়ে সেও বি বেসের এ অর্থাৎ বিয়োগফল 0, তাহলে এটাও 0। এর জন্য করলে এটার সঙ্গে এটা গুণ করলে কি হবে, এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে বি বি ক্যান্সেল, তাহলে সি বেসের এ আর এটার সঙ্গে এটা গুণ করলে সি বেসের এ মাইনাস করলে সেও 0 হবে। সুতরাং তোমরা যদি ভাই এক্সপ্রেস করে দাও অর্থাৎ এক্সপানশন করে দাও সেক্ষেত্রে একই রেজাল্ট পাবে, আর ফর্মুলার সাহায্য করলে ভেঙে ভেঙে করলে কমন নিয়ে সেক্ষেত্রে তোমরা একই রেজাল্ট পাবে। ওকে, তাহলে আমরা গেল 2 নম্বর কোশ্চেন। নেক্সট আমরা চলে আসি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে WBJE 2025 লেট a ইকুয়াল টু 5 5 আলফা আলফা 0 আলফা 5 আলফা 0 0 5 if mod a whole square equal to 25 then mod alpha equal to 1 5 square 1/5 and 5 কোনটা आंसर হবে? ঠিক আছে, চেক করে দেখা যাক। এখানে a দেওয়া আছে 5 5 আলফা আলফা, a দেওয়া আছে মডে লিখছি আমি 5 5 আলফা আলফা, সেকেন্ড রো দেওয়া আছে 0 আলফা 5 আলফা, থার্ড রো 0 0 5। কিছু কমন ফর্ম নেওয়ার দরকার নেই, রো কলাম অপারেশন দরকার নেই। প্রথম কলামের সাপেক্ষে যদি এক্সপানশন করে দেওয়া যায় তাহলে 5 × 5 আলফা মাইনাস 0 দ্যাট ইজ 25 আলফা। এটা হচ্ছে এটার অ্যান্সার 25 আলফা, দ্যাট ইজ 25 আলফা। আমার লাগবে মডে হোল স্কয়ার, তো মডে যদি হোল স্কয়ার করে দিই তাহলে 625 আলফা স্কয়ার, 625 আলফা স্কয়ার, আর তার মানটা দেওয়া আছে 25, তার মানটা দেওয়া আছে 25। তাহলে আলফা স্কয়ার ইকুয়াল টু 1/25 দ্যাট ইজ আলফা ইকুয়াল টু 1/5। মড আলফা দেওয়া আছে, সো প্লাস মাইনাসের মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র প্লাসটাকে কনসিডার করব। ঠিক আছে, তাহলে সি অপশনটা আমাদের কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকের বুঝে এসছে। আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন। WBJE 25 সালের পর্ব 3টে কোশ্চেনের সলিউশন আমরা করে দিলাম। এবার আমরা চলে আসছি 24 সালের কোশ্চেন। লেটস সি দি। দেখো 24 এর কোশ্চেনটা কি দেওয়া আছে, ইফ ai bi ci where I equal to 1 2 3 belongs to real number and x belongs to real number and এরকম ধরনের একটা ডিটারমিনেন্ট ফর্ম দেওয়া আছে যেটা কিনা ইকুয়াল টু 0 দেওয়া আছে। সিম্পলি যদি আমরা ডিটারমিনেন্টকে ভেঙে লিখি, ডিটারমিনেন্টকে যদি ভেঙে লিখি তাহলে একবার এটার সঙ্গে এটার সঙ্গে এটা, 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 অর্থাৎ এখানটাই এর সঙ্গে এটা নিয়ে একবার নেব, A3 এর সঙ্গে এটাকে নিয়ে একবার নিতে হবে, এটার সঙ্গে এটা নিয়ে একবার নিতে হবে এন্ড এটার সঙ্গে এটা নিয়ে একবার নিতে হবে। টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানটা টোটাল 4টে ডিটারমিনেন্ট তৈরি হবে, 4টে ডিটারমিনেন্ট তৈরি হবে। আমরা 4টে ডিটারমিনেন্টকে যদি পরপর লিখে দিই তাহলে কি আসছে একটু দেখা যাক। প্রথম ডিটারমিনেন্ট হবে তাহলে 1টা 2টো 3টে 4টে, 4টে ডিটারমিনেন্ট রেডি হবে। তো প্রথম ডিটারমিনেন্ট লিখছি a1 a2 a3 a1x a2x a3x c1 c2 c3। পরেরটা a1 a2 a3 b1 b2 b3
C1 C2 C3। পরেরটা B1x B2x B3x A1x A2x A3x C1 C2 C3 and এটাকে ভাঙলে হবে B1x B2x B3x B1 B2 B3 C1 C2 C3। ক্যালকুলেশন তো এই পর্যন্ত হয়ে গেল। লক্ষ্য করে এখান থেকে যদি আমরা x টাকে কমন নিয়ে নিই তাহলে দুটো কলাম কিন্তু আইডেন্টিক্যাল, সো এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে 0। এখান থেকে লক্ষ্য করে যদি আমরা x কে কমন নিয়ে নিই তাহলে সেক্ষেত্রেও দুটো কলাম আইডেন্টিক্যাল, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে কত 0। তাহলে আমাদের আর দুটো পড়ে আছে, এখান থেকে দুটো x কমন আসবে, সো x স্কয়ার। যদি আমরা a1 কে আগে b2 কে b1 কে পরে নিয়ে যাই তাহলে একটা কলাম আমরা এক্সচেঞ্জ করব, সো মাইনাস একটা আসবে, একটা কলাম নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করার জন্য একটা মাইনাস আসবে। এন্ড প্রথমেই আমাদের ছিল a1 b1 a1 a2 a3 b1 b2 b3 and c1 c2 c3। লক্ষ্য করে এখানে যদি আমরা এটাকে ডেল্টা ধরে নিই তাহলে দ্যাট ইজ ডেল্টা মাইনাস এক্স স্কয়ার ডেল্টা। আমাদের এটা যোগ 0 দেওয়া ছিল টোটালটা, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি কি ডেল্টা কমন 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু 0 or 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু ডেল্টা ইকুয়াল টু 0। তাহলে আমাদের ডেল্টার মান 0, অর্থাৎ সি অপশনটা কারেক্ট। এক্স এর মান -1 হতে পারে, আবার এক্স এর মান +1 হতে পারে। সুতরাং এই কোশ্চেনটার তিনটে উত্তর কারেক্ট হবে, তিনটে উত্তর কারেক্ট হবে। ঠিক আছে, 2024 সালের এই কোশ্চেনটার কোন অপশনটা রাইট হবে, তাহলে তিনটে অপশন রাইট হবে। আশা করি প্রত্যেকের উত্তরটা বুঝে আসছে, অনেকটা শর্ট নিয়মে করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন দেওয়া আছে WBJ 2024, let fx equal to cos x x1 2 sin x x cube 2x tan x x1 then limit x tends to 0 fx by x square is -1 1 -2 2। কোন অপশনটা রাইট হবে দেখা যাক। এখানে fx কি দেওয়া আছে, fx দেওয়া আছে মডের মধ্যে উপরে দেওয়া আছে cos x দেওয়া আছে, তারপরে x1 2 sin x x cube x is 2x, at last দেওয়া আছে tan x x1। যদি আমরা r1 থেকে r3 কে মাইনাস করে নতুন করে ডিটারমিনেন্ট কে আমরা লিখি তাহলে এটা হয়ে যাবে cos x minus tan x 0 0 2 sin x x cube 2x tan x x1। এবার যদি আমরা প্রথম রো এর সাপেক্ষে এক্সপানশন করি তাহলে পড়ে থাকে cos x minus tan x into x cube minus 2x square, that is আমাদের চেয়েছে লিমিট x tends to 0 fx ডিভাইড বাই x স্কয়ার। তো যদি তাই করা হয় তাহলে তৈরি হবে লিমিট x tends to 0 cos x minus tan x into একটা x স্কয়ার কমন আসবে, x minus 2 থাকবে। তো টোটালটা ডিভাইড বাই একটা x স্কয়ার আছে, তাহলে দ্যাট ইজ ক্যান্সেল। তো লিমিট x টেন্ডস টু 0 মানে cos x এর লিমিট x টেন্ডস টু 0 cos x এর মান হবে 1, tan x হয়ে যাবে 0, x minus 2 টা হয়ে যাবে 0 minus 2, দ্যাট ইজ -2। তাহলে আমার এটার উত্তর হচ্ছে -2। WBJ 2024 5 নম্বর কোশ্চেন आंसर আমরা করব। 6 নম্বর কোশ্চেন দেখা যাক। let alpha beta be the roots of the equation and ax square plus bs plus c equal to 0, abc are real number and sn equal to দেওয়া আছে alpha n plus beta n and একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে এখানে 3 1 plus s1 1 plus s2 1 plus s1 1 plus s2 1 plus s3 1 plus s2 1 plus s3 1 plus s4। একটা সিমেট্রিক ফিগার দেওয়া আছে k into a plus b plus c the whole square divided by a to the power 4, then k is 4ac minus b square plus 2ac b square plus 4ac and b square minus 4ac। চারটি অপশনের মধ্যে কোন অপশনটা রাইট হবে? এখানে আমাদের নিউটনস ফর্মুলার সাহায্যে করলে হবে হয়তো, কিন্তু মনে হচ্ছে ওয়েট একটু বড় হবে। দেখছি একটা ডিফারেন্ট ওয়ে প্রথম ট্রাই করি, তারপরে দরকার পড়ে যদি তেমনটা বুঝি তাহলে আমি নিউটন করব। তো ঠিক আছে, লক্ষ্য করা যাক এখানে আমরা শুরু করছি কিভাবে, একটু ফলো করো। তো প্রথম আমরা লিখলাম 3 কে ভেঙে লিখছি আমরা 1 plus 1 plus 1 1 plus s1 কে লিখছি 1 plus alpha plus beta, কারণ s1 মানে একঘাত যুক্ত, sn মানে আলফা ইন বিটা n, তাহলে s1 মানে আলফা 1 বিটা 1, তারপরে 1 plus s2 আছে, তারপরে 1 plus alpha square plus beta square, তারপরে 1 plus s1 মানে একদম একই 1 plus alpha plus beta,
1 plus alpha square plus beta square, 1 plus alpha cube plus beta cube, 1 plus alpha square plus beta square, 1 plus alpha cube plus beta cube, 1 plus alpha 4 plus beta 4. সম্ভবত এটাকে আমরা দুটো ডিটারমিনেন্টের গুণফল আকারে লিখতে পারি, দুটো ডিটারমিনেন্টের গুণফল আকারে লিখতে পারি। যদি আমরা প্রথম ডিটারমিনেন্ট এইভাবে সাজাই যে 1 আলফা 1 1 1 1 আলফা আলফা স্কয়ার 1 বিটা বিটা স্কয়ার, এন্ড পরেরটা সেম 1 1 1 1 আলফা আলফা স্কয়ার 1 বিটা বিটা স্কয়ার। তাহলে কি হবে, ডিটারমিনেন্টকে আমরা কলাম ওয়াইজ গুণ করতে পারি, কলমের সঙ্গে কলাম। তাহলে এই কলমের সঙ্গে যখন এই কলমটা গুণ করবো তখন এটা রেডি হবে। এর সঙ্গে যখন আমরা সেকেন্ড কলম গুণ করব, সরি আমরা কলমকে রো ওয়াইজ গুণ করব। তো যদি আমরা প্রথম এই কলমকে যদি এই রো ওয়াইজ গুণ করে দিই তাহলে 1 1 1, যদি এই কলমকে সেকেন্ড রোতে গুণ করি তাহলে 1 আলফা আলফা 1 আলফা বিটা, এই কলমকে থার্ড রোতে গুণ করে দিলে 1 আলফা স্কয়ার বিটা স্কয়ার। সেকেন্ড যে কলমটা আছে এই কলমকে এটাতে 1 আলফা বিটা 1 আলফা স্কয়ার বিটা স্কয়ার। যদি আমরা এই কলমটাকে গুণ করে নিই তাহলে 1 আলফা বিটা, এটাকে এখানে দিলে 1 আলফা স্কয়ার বিটা স্কয়ার, এটাকে এখানে দিলে 1 আলফা কি বিটা কি। এন্ড সিমিলারলি শেষেরটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে একদম একই অ্যান্সার পাবো। এবার লক্ষ্য করো আদতে কিন্তু এই যে ডেল্টাটা আছে যদি এটাকে আমরা এ ম্যাট্রিক্স ধরে নিই তাহলে আলফা বিটাটা এমন ভাবে ছিল এখন এমন ভাবে আছে, সুতরাং বলতে পারি যদি এটা মডে হয় তাহলে এটা এ ট্রান্সপোজ তার মড। এখন আমরা জানি মডে আর মড অফ এ ট্রান্সপোজ দুটো একই জিনিস, তাহলে আমরা তা না লিখে তাহলে মডে তার হোল স্কয়ার লিখতে পারি। আর এই যে ফিগারটা আছে অর্থাৎ 1 1 1 এ বি সি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এই ফিগারটাকে আমরা ইজিলি 1 মাইনাস এ 1 মাইনাস বি সরি এ মাইনাস বি এ মাইনাস বি মাইনাস সি এন্ড সি মাইনাস এ লিখতে পারি। আগের দিন যে স্পেশাল কয়েকটা ডিটারমিনেন্ট লেখা ছিল সেখানে এটা লিখেছিলাম ফরম্যাটটা। তাহলে এখানে আমরা কি লিখবো 1 মাইনাস আলফা আলফা মাইনাস বিটা বিটা মাইনাস 1, তাহলে এটার হোল স্কয়ার, কেননা মডে হোল স্কয়ার ছিল। এখন এই দুটো নন সিমেট্রিক দুটোকে যদি গুণ করি তাহলে কি পাবো 1 মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু প্লাস আলফা বিটা 1 মাইনাস আলফা এটাকে একটু এইভাবে লিখে নিচ্ছি যে 1 মাইনাস আলফা তার হোল স্কয়ার আছে, এটা বিটা মাইনাস 1 হোল স্কয়ার আর 1 মাইনাস বিটা হোল স্কয়ার একই জিনিস, এটা আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার। তাহলে এবার সাজিয়ে লিখলে 1 মাইনাস আলফা মাইনাস বিটা প্লাস আলফা বিটা তার হোল স্কয়ার ইন্টু আলফা মাইনাস বিটা। আলফা মাইনাস বিটা করলে পাওয়া যায় রুট ডি ডিভাইড বাই এ, হোল স্কয়ার আছে, এখানে সাজালে হবে 1 মাইনাস অফ আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা। 1 মাইনাস আলফা প্লাস বিটা বলতে বোঝাচ্ছে দুটো বীজের যোগফল, দুটো বীজের যোগফল মানে মাইনাস বি বাই এ, তাহলে ওটা হয়ে যাবে প্লাস বি বাই এ প্লাস সি বাই এ। রুট ডি মানে হচ্ছে স্কয়ার প্লাস শুধু ডি অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই এ স্কয়ার। এন্ড ফাইনালি এটা দাঁড়াচ্ছে উপরে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার হবে এটার ক্ষেত্রেও, নিচে হচ্ছে এ স্কয়ার, এখানে একটা এ স্কয়ার তাহলে এ টু দি পাওয়ার 4 ইনটু পড়ে থাকে বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে বুঝলাম এখানে ক্যালকুলেশন থেকে যে অ্যানসারটা হবে সেটা হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac, অর্থাৎ ডি অপশনটা কারেক্ট অপশন। স্টুডেন্ট নেক্সট কোশ্চেন আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 7 নম্বর কোশ্চেন। WBJE 2023 সালে ছিল ইফ দ্য ম্যাট্রিক্স MR is given by MR equal to R R minus 1 and R minus 1 R for R equal to 1 to 3 dot 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 up to যতদূর পর্যন্ত যাবে আর কি, দেন M1 M2 প্লাস ডট 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 M 2008 এটার মান কত হবে। তো দেখা যাক কত হয় এটা। তো সিম্পলি চলে আসি আমরা প্রথম যদি দেখে নিই যে M1
তো দ্যাট ইজ 1001, যার মান কিনা 1 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। যদি আমরা চলে আসি m2, দ্যাট ইজ 2112, দ্যাট ইজ 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। m3 3223, 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। m2008, তাহলে হবে 2008, 2007, 2007, 2008, that is 2008 তার স্কোয়ার মাইনাস 2007 তার স্কোয়ার। যদি আমরা সবগুলো অ্যাড করে দিই, এগুলো যদি অ্যাড করে দিই, ম্যাট্রিক্স গুলোর যদি মডিউলাস গুলোকে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে আমাদের যে সামেশনটা তৈরি হয়েছে সেটা কত, সেটা লক্ষ্য করো। 1 স্কোয়ার পজিটিভ, 1 স্কোয়ার নেগেটিভ, 2 স্কোয়ার পজিটিভ, 2 স্কোয়ার নেগেটিভ, এগুলো যদি কাটতে শুরু করে, তাই না, তাহলে পড়ে থাকবে কি 2008 তার স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। তার মানে আমাদের প্রথমটার উত্তর হয়ে গেল, 7 নম্বর কোশ্চেন উত্তর হলো 2008। তারপরে চলে আসছি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন লক্ষ্য করো, WBJ 2023 সালে সিলেট a equal to 2034711 548, then mod a is divisible by 11, a is orthogonal matrix, mod a equal to 0 অর্থাৎ সিঙ্গুলার, and mod a not divisible by 11। আমরা ফার্স্ট চলে আসছি অর্থোগোনাল ম্যাট্রিক্স নিয়ে। অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি a ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি হয়, দেয়ারফর a ট্রান্সপোজটাই a ইনভার্সের কাজ করে। আমরা জানি ইনভার্সের ম্যাট্রিক্সের মড মানে 1 বাই মডে, আর ট্রান্সপোজের মড মেন মড ইকুয়াল। তাহলে আমরা পেয়ে যাচ্ছি মড এ তার হোল স্কয়ার ইকুয়াল টু 1, অর্থাৎ মড এ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে অর্থোগোনাল হলে মডের মান প্লাস মাইনাস 1 হবে, ঠিক আছে। আর মড এ ইকুয়াল টু 0 তাহলে ইম্পসিবল। আচ্ছা, মড ইকুয়াল টু 0 তো হতে পারে, কারণ যদি অর্থোগোনাল না হয়। ঠিক আছে, চেক করে নিচ্ছি আমরা। নেক্সট চলে আসছে, আমরা যদি ক্যালকুলেশনটা করে নিই, যেখানে মড এ কত আছে এখানে, মড এ করলে তাহলে 2 ইন্টু 56 মাইনাস 44, 56 মাইনাস 44, 56 মাইনাস 44 প্লাস 3 ইন্টু 16 মাইনাস 35, 16 মাইনাস 35। তাহলে ক্যালকুলেশন করলে 2 ইন্টু 12 প্লাস 3 ইন্টু মাইনাস 19, মাইনাস 19। তাহলে 12 দুগুণে 24 মাইনাস 3 19 57, বিয়োগ করে দিলে 3 3 মাইনাস 33, মাইনাস 33 ইজ ডিভিজিবল বাই 11। তাহলে এটা বাদ, অর্থোগোনাল বাদ, কারণ অর্থোগোনাল হলে মড ভ্যালুটা প্লাস মাইনাস 1 হবে, অর্থোগোনাল বাদ। আর সিঙ্গুলার ম্যাট্রিক্স বা মডুলাস 0 সেটাও বাদ। তাহলে আমাদের ফার্স্ট অপশনটা রাইট হচ্ছে ডিভিজিবল বাই 11। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, WBG 2023, let A B are the orthogonal matrices and mod A plus mod B equal to 0, then mod A plus B non-singular, A plus B orthogonal, A plus B singular and A plus B skew symmetric। তো আমরা পরেরটাই লক্ষ্য করে নিচ্ছি, যেখানে একটু কি আছে, এ বি অর্থোগোনাল দেওয়া আছে। তাহলে এ বি যদি অর্থোগোনাল হয়ে যায়, তাহলে মড এ ইকুয়াল টু প্লাস মাইনাস 1 এর মধ্যে কিছু একটা হবে, আর মড বি ইকুয়াল টু সেও কিন্তু প্লাস মাইনাস 1 এর মধ্যে কিছু একটা হবে। আবার যেহেতু দেওয়া আছে মড এ প্লাস মড বি ইকুয়াল টু 0 দেওয়া আছে, তাহলে মড এ ইন্টু মড বি করলে যেটা পাওয়া যাবে সেটা মাইনাস 1, মড এ ইন্টু মড বি করলে পাওয়া যাবে মাইনাস 1। যোগফল 0 মানে অবশ্যই একজন পজিটিভ একজন নেগেটিভ আসবে, তাহলে গুণফল হবে মাইনাস 1। এই পর্যন্ত ক্লিয়ার। আমাদের কোশ্চেন চেয়েছে এ প্লাস বিটা কি হবে। তো আমরা প্রথম যদি নন সিঙ্গুলার জন্য সিলেক্ট করি, আচ্ছা প্রথম আমরা অর্থোগোনালটা টেস্ট করে নিই, এ প্লাস বি অর্থোগোনাল হবে কিনা টেস্ট করে নিই। তো এ প্লাস বি, লক্ষ্য করো, এ প্লাস বি যদি অর্থোগোনাল হয়ে যায়, যদি অর্থোগোনাল হয়ে যায়, তাহলে এ প্লাস বি তার ট্রান্সপোজ কি হবে, এ প্লাস বি তার ট্রান্সপোজ, ডিটারমিনেন্ট অফ এ প্লাস বি তার ট্রান্সপোজ। ঠিক আছে, প্রথমে আমরা ট্রান্সপোজটা রেডি করি, কারণ সিঙ্গুলার নন সিঙ্গুলার আর অর্থোগোনাল এই তিনটে সব শুধুমাত্র মড ভ্যালু দিয়ে বলে দেওয়া যাবে। তো আমরা তার পরম মানটা বের করতে চলেছি। তাহলে মড এ প্লাস বি, মড এ প্লাস বি, মড এ প্লাস বি দ্যাট ইজ ইকুয়াল টু মড অফ এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। কারণ অর্থোগোনাল যেহেতু, যেহেতু অর্থোগোনাল, তাই মড এ ইকুয়াল টু এ ইকুয়াল টু এটা, অর্থোগোনাল যেহেতু, তাহলে এ এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই, এ এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই। তাহলে আমরা এখানে এ আই, এটাতে বি আই লিখে দিলাম। এ আই এর জায়গায়, এ আই এর জায়গায়
বি ট্রান্সপোজ বি, বি ট্রান্সপোজ বি, এটাতে আমরা আই বি নিলাম, আই বি নিলাম। আর প্রথম আই এর জায়গায় আমরা নিলাম এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ এটা নিলাম। নিলে কি হবে, এখান থেকে এ বি ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ ডট বি আকারে লিখতে পারবো। এন্ড আমরা জানি ম্যাট্রিক্সের গুণফলের মড আর আলাদা আলাদা মডের গুণফল ইকুয়াল হয়। দ্যাট ইজ মাইনাস অফ মড এ ইন্টু মড বি করলে মাইনাস ওয়ান পাওয়া যায়, তাহলে মাইনাস অফ এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ, দ্যাট ইজ এ প্লাস বি whole transpose, that is a plus b transpose. আমরা জানি ট্রান্সপোজের মড যা মেন মড তাই, তাহলে আমরা ডাইরেক্টলি এটা লিখতে পারি। তাহলে এখান থেকে পেলাম 2 into mod of a plus b equal to 0, therefore mod of a plus b equal to 0। তাহলে mod of a plus b equal to যদি 0 হয়, অর্থগোনাল তো পসিবল নয়, কারণ অর্থগোনাল হতে গেলে তার মড ভ্যালু হয় প্লাস 1 তাহলে মাইনাস 1 হবে, নন সিঙ্গুলার সেটাও নট পসিবল। এখন স্কিউ সিমেট্রিক হবে কি হবে না, এখন যদি ধরে নিচ্ছি এ প্লাস বিটা কিউ সিমেট্রিক, তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ করলে মাইনাস অফ এ প্লাস বি রেডি হয়। এখন যদি মড চাপানো যায়, তাহলে মড অফ এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস অফ এ প্লাস বি, that is mod of a plus b equal to minus 1 to the power n mod of a plus b। এখন যদি এটা অড অর্ডারের হয়ে যায়, a plus b যদি অড অর্ডারের হয়ে যায়, অর্থাৎ n ইকুয়াল টু যদি অড হয়ে যায়, তাহলে মাইনাস থাকবে, আর মাইনাস থাকা মানে 2 into a plus b equal to 0 হবে, therefore mod of a plus b equal to 0 হবে। তাহলে a plus b এর মড ভ্যালু 0 পসিবল, কখন পসিবল হবে, যদি এটা অড অর্ডারের হয়ে যায়, যদি এটা অড অর্ডারের হয়ে যায়, তাহলে অড অর্ডারের হয়ে গেলে কিন্তু মড ভ্যালু 0 হতে পারে। তাহলে স্কিউ সিমেট্রিক সর্বদা হবে বলা যাবে না, ইভেন অর্ডার হলে স্কিউ সিমেট্রিক নাও হতে পারে, তাহলে এই অপশনটা বাদ গেল। তাহলে একটাই মাত্র অপশন পড়ে থাকে এ প্লাস বি ইজ সিঙ্গুলার, কারণ মড ভ্যালু 0 পাওয়া গেছে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছি। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 10 WBJE 2022 এর কোশ্চেন, লেট a ইকুয়াল টু sin থিটা cos phi, sin থিটা cos phi cos থিটা sin cos phi sin মাইনাস sin থিটা sin phi, এখানে sin থিটা sin phi cos থিটা sin phi sin থিটা cos phi cos থিটা মাইনাস sin থিটা 0। এটা দেওয়া আছে আমাদের a এর মান, বলছে a ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এত, a ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা, a ইজ ডিপেন্ডেন্ট অফ থিটা, dA d theta where theta equal to pi by 2 equal to 0, a is constant। পরপর অনেকগুলো দেওয়া আছে, আমরা স্টার্ট করছি প্রথম থেকে। তাহলে এখানে a ইকুয়াল টু দেওয়া আছে, sin theta cos phi, sin theta cos phi cos theta cos phi minus sin theta sin phi, এখানে দেওয়া আছে sin theta sin phi cos theta sin phi cos theta sin phi sin theta cos phi sin theta cos phi।
তারপর এখানে দেওয়া আছে cos থিটা মাইনাস সাইন থিটা অ্যান্ড 0, দ্যাট ইজ এ। তাহলে আমরা রো কলাম অপারেশন করব। এখানে C1 টাকে আমরা একটু চেঞ্জ করে লিখছি, C1 টাকে আমরা একটু চেঞ্জ করে লিখছি, C1 কে চেঞ্জ করে লিখছি। তাহলে C1 ড্যাশড ইকুয়াল টু C1 ড্যাশড ইকুয়াল টু C1 মাইনাস C1 মাইনাস C1 মাইনাস sin phi by cos phi into C2, sorry, cos phi by sin phi, cos phi by sin phi into C2। আমরা এইভাবে যদি ক্যালকুলেশনটা চেক করি, মানে করে নিই, C1 ইকুয়াল টু, এই যদি আমরা অপারেশনটা দিয়ে দিই তাহলে কি হবে, যদি C2 কে sin phi তে ভাগ করা যায় তাহলে sin phi কেটে যাবে, cos phi তে গুণ করলে cos phi অ্যাড হবে, তাহলে এখানে তৈরি হবে sin theta cos phi minus sin theta cos phi 0, cos theta cos phi minus cos theta cos phi 0, and এখানে যেটা তৈরি হবে সেটা sin theta sin phi ভাগ যাবে, তাহলে cos phi by sin phi, তাহলে এটা একটু লেখা যাক, মাইনাস sin theta sin phi মাইনাস sin theta cos square phi by sin phi, এটা রেডি হবে। এখানে যেটা থাকবে সেটা sin theta sin phi cos theta sin phi, আর এখানে sin theta cos phi। তাহলে অপারেশনটা আমরা কি দিলাম, অপারেশন দিলাম C1 dash equal to C1 minus cos phi divided by sin phi into C2, and থার্ড কলামে যেটা পড়ে আছে সেটা cos theta minus sin theta and 0, এটা পড়ে আছে। তো যদি আমরা এখানটা থেকে 0 0 মাইনাস sin theta যদি কমন নিয়ে নিই, মাইনাস sin theta যদি কমন নিয়ে নিই, sin theta by sin phi যদি কমন নিয়ে নিই, তাহলে sin square phi plus cos square phi equal to 1 হয়ে যাবে। এখানে পড়ে আছে sin theta sin phi cos theta sin phi sin theta cos phi, এখানে cos phi minus sin theta and 0। শেষ কলামের সাপেক্ষে যদি আমরা বিস্তার করে দিই তাহলে মাইনাস sin theta by sin phi, তাহলে যেটা পাচ্ছিলাম সেটা কোনাগুনি গুণ করে দিলে হচ্ছে sin square theta sin phi মাইনাস cos square theta sin phi, এখান থেকে sin phi কমন যাবে, মাইনাস মাইনাস প্লাস sin theta ইন্টু sin phi কমন যাবে, তাহলে পড়ে থাকলো sin cos theta cos theta 1 হয়ে যাবে, sin phi কমন চলে যাচ্ছে আর নিচে sin phi টা কেটে যাবে, তাহলে পড়ে থাকে শুধু sin theta, পড়ে থাকে শুধু sin theta অনলি পড়ে থাকে। এবারে কোশ্চেন চেয়েছে যে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ থিটা ফাই, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ ফাই, এই অপশনটা রাইট আছে, এটা ভুল অপশন আছে। নেক্সট এ ইজ কনস্ট্যান্ট, না এটাও ভুল, এ কনস্ট্যান্ট নয়, থিটা চেঞ্জ হলে চেঞ্জ হবে। এন্ড ডি এ ডি থিটা, যদি আমরা ডি এ ডি থিটা করে দিই, ডি এ ডি থিটা যদি করে দিই তাহলে পাবো হচ্ছে sin theta ডেরিভেটিভ cos theta, sin theta ডেরিভেটিভ cos theta, এন্ড যদি আমরা এখানে থিটার মানটা পাই বাই 2 ইনপুট করি তাহলে এটা ইকুয়াল টু 0 করে হবে 0, অর্থাৎ সি অপশনটা কারেক্ট, দুটো উত্তর হবে রাইট হবে। 11 নম্বর কোশ্চেন দেওয়া আছে, আন্ডার হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন ডাজ দ্য সিস্টেম অফ ইকুয়েশন এত পসেসেস এ ইউনিক সলিউশন। আচ্ছা, যদি আমরা দেখি যে ইউনিক সলিউশন আছে, ইউনিক সলিউশন হতে গেলে সর্বপ্রথম ডেল্টাকে নন জিরো হতে হবে, তাহলে এখানে ডেল্টা যেটা হয়েছে সেটা দেখে নিই। তো ডেল্টা যেটা হয়েছে সেটা হচ্ছে 1 2 4 2 1 2 and 1 2 a minus 4। আচ্ছা, যদি এটা নন জিরো হয়
তাহলে এই দুটো রো আইডেন্টিক্যাল হতে পারে না। তাহলে এখানে যদি 1 2 1 2 আছে, তাহলে এখানে আর নতুন করে 4 তৈরি হবে না, অর্থাৎ a - 4 কে নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে a নট ইকুয়াল টু 4, তাহলে আমরা একটা উত্তর পেয়ে গেলাম, a নট ইকুয়াল টু 4। a - 4 নট ইকুয়াল টু 4 হবে, সরি, তাহলে a নট ইকুয়াল টু হবে 8, a নট ইকুয়াল টু 8, তাহলে এই অপশনটা আমাদের রাইট হয়ে যাবে। আচ্ছা, নেক্সট চলে আসি লাস্ট কোশ্চেনটাই। WBJ 2022 যে ডেল্টা x ইকুয়াল টু দেওয়া আছে x মাইনাস আছে, এগুলো সব দেওয়া আছে পরপর। দেন দ্য কোএফিসিয়েন্ট অফ x ইন ডেল্টা x ইজ এত। যদি লাস্ট কোশ্চেনটার যেটা দেওয়া আছে এর ক্ষেত্রে তোমরা থিওরিটিক্যালি করে নেবে। যদি বলে x এর সহগ, তাহলে হচ্ছে ডেল্টা ড্যাশ x ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল, ডেল্টা ড্যাশ 0 বাই 1 ফ্যাক্টোরিয়াল। যদি বলে x এর স্কয়ারের সহগ, তাহলে ডেল্টা ডবল ড্যাশ 0 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এইভাবে কিন্তু আমরা এর সহগগুলো বের করতে পারবো। যেহেতু এখানে x এর সহগ চেয়েছে, তাহলে ডেল্টা ড্যাশ 0 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল করলে আমরা এর অ্যান্সার হয়ে যাবে। এর অ্যান্সারটা হবে -2। তোমরা প্রত্যেকে ডেল্টা ড্যাশ 0 করে নেবে, ডিফারেন্স যেখানে হয়েছে সেখান থেকে তোমরা এটার অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তো স্টুডেন্ট আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।